স্রোতের কথাগুলো অনয়ের বুকের গভীরে গিয়ে আঘাত করলো। স্থির দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। স্রোত আবারও বলতে লাগলো, আপনি আমার সাথে যা যা করেছেন, আমি কিছুই বলিনি অনয় ভাই। সেই ছোট থেকেই আপনি আমায় দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। সবসময় আমায় অপমান করার সুযোগ খুঁজতেন। আপনি ভাবতেও পারবেন না বাসর রাতে আপনার ব্যবহার আমায় ঠিক কতটা কষ্ট দিয়েছিল। তাহলে এখন কিসের জন্য এত দরদ? কেন আমার কাছে আসেন? সেদিন কেন নিজের ওষুধ লাগানোর দোহাই দিয়ে আমায় স্পর্শ করেছিলেন? বলুন। বুঝেছি, আপনিও ওই বাকি ৫টা পুরুষের মতোই, যারা নিজেদের স্ত্রীকে ভালোবাসতে পারে না ঠিকই, কিন্তু স্ত্রীর দেহটা খুব ভালোবাসে। স্রোত! চিৎকার করে ওঠে অনয়। ঠাস করে এক থাপ্পড় বসায় স্রোতের গালে। স্রোত গালে এক হাত রেখে ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে অনয়ের দিকে। অনয় গিয়ে দরজা বন্ধ করে দেয় যেন চিৎকার চেঁচামেচি শব্দ বাইরে না যায়। তারপর চেঁচিয়ে বলে, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? স্রোত চোখ দুটো টলমল করছে। ছোট হতে এ পর্যন্ত কেউ তার গায়ে হাত তোলেনি। সবার খুব আদরে ছিল সে। বাবা মায়ের চোখের মণি ছিল। আর আজ কিনা নিজের স্বামী তার গায়ে হাত তুললো। স্রোত চল চোখে চোখে বলল, সত্যি বলায় খুব গায়ে লাগছে। অনয় রেগে স্রোতের বাহু ধরে জাঁকিয়ে বলল, তুই সত্যি জানিসটা কি যে বলবি? তুই জানিস কিছু? তুই আমার সম্পর্কে কতটুকু জানিস যে আমার চরিত্র নিয়ে কথা বলছিস? বল, ইডিয়েট! স্রোত চোখ বেয়ে পানি পড়ছে। সে জলদি কণ্ঠে বলল, আপনি আমার চরিত্র সম্পর্কে কতটুকু জানেন যে আমার বন্ধুকে নিয়ে সন্দেহ করে আমার ফোন ভেঙে ফেলেছিলেন? আমি নাকি পরকীয়া করছিলাম, তখন আমার খারাপ লাগেনি? অন্যের বেলায় তো খুব সুন্দর আঙ্গুল তুলতে পারেন, কিন্তু একটা বিষয় জানেন কি? অন্যের দিকে এক আঙ্গুল তুললে বাকি ৪ আঙ্গুল নিজের দিকেই থাকে। অন্য স্রোতকে ধাক্কা মারার মতো ছেড়ে দিল। স্রোত থেকে একটু পিছিয়ে গিয়ে তালি দিতে বলল, বাহ স্রোত, বাহ! নিজের বন্ধুকে যতটা বিশ্বাস করিস ততটা বিশ্বাস তো নিজের স্বামীকেও করিস না। স্বামীর থেকে বন্ধু এত আপন হয়ে গেল? তাহলে ওকেই বিয়ে করতি, আমায় করলি কেন? আমি অর্ককে ছোট থেকেই চিনি, তো তাকে বিশ্বাস করব না? সে খুবই কেয়ারিং একজন ফ্রেন্ড, কিন্তু আপনার মতো কিছু মানুষ এই ফ্রেন্ডটাকে অন্য দৃষ্টিতে দেখে। আর বিয়ের কথা বলছেন, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আমাকে বাধ্য করা হয়েছে এই বিয়ে করতে। কিন্তু আপনি কেন আমায় বিয়ে করলেন? এখন অন্তত এটা বলবেন না যে আপনাকেও বাধ্য করা হয়েছে। অন্যের রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তার সাথে স্রোত কিনা এই অর্ককে নিয়ে তর্ক করছে, তার চেয়ে অর্ককে বিশ্বাস করছে বেশি। সে সে তো এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তার শুধু তাকে নিয়েই ভাববে, শুধু তাকেই বিশ্বাস করবে বেশি। সে চিৎকার করে বলল, আমি তোকে বিয়ে করেছি কারণ আমি তোকে ভালোবাসি, ইডিয়েট! যখন আমি ভালোবাসার মানে বুঝতাম না, তখনও তোকেই ভালোবেসেছি। যখন থেকে ভালোবাসা বুঝতে শিখেছি তখনও তোকেই ভালোবেসেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। স্রোত স্তব্ধ, অভিভূত। মুগ্ধতার তোড়ে বুকটা কেঁপে উঠল তার। হৃদয় জুড়ে বইছে অনুভূতির ঢেউ। কানে এখনো বাজছে অনয়ের চিৎকার করে বলা, আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। অনু ভাই নিজের মুখে ভালোবাসার কথা বলল? সে কি ভুল শুনেছে? নিশ্চয়ই সে স্বপ্ন দেখছে। বাস্তবতা তো এত রঙিন, এত মধুর হয় না। তবে সে যে স্বপ্ন দেখছে না তার প্রমাণ পেল অনয়ের পরবর্তী কথায়। আমি যদি তোর দেহটাকেই ভালোবাসতাম তাহলে রোজ রাতে ওই সোফায় ঘুমাতাম না। তোর সাথে এক বিছানায় থেকে জোর করে হলেও নিজের অধিকার আদায় করে ছাড়তাম। আর সেদিনের কাছে আসার কথা বলছিস, ইডিয়েট! ওটা আমার ভালোবাসার স্পর্শ ছিল, কোনো মোহ ছিল না। আমি তোকে ভালোবেসে কাছে এসেছিলাম। আমার আকর্ষণ তোর প্রতি, তোর দেহের প্রতি না। আমি তোকে ভালোবাসি তোর দেহকে না। কিন্তু ভাগ্য মন্দ, তুই এ জীবনে বোধহয় আমার ভালোবাসা বুঝবি না। শেষোক্ত কথা বলার সময় অনয় গলা ভারী হয়ে আসছিল। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সে, তার কাছে কিনা শুনতে হলো এমন কথা! এর চেয়ে কষ্টের বোধহয় কিছু হয় না। সে আর এক মুহূর্ত স্রোতের সামনে দাঁড়ালো না। দরজা খুলে চলে গেল নিচে। স্রোত দপ করে বিছানায় বসে পড়ল।
একদিকে আনন্দ হচ্ছে এই ভেবে যে তার তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। সে ইচ্ছে করেই এসব কথা বলে অনয়কে রাগ তুলেছে। রাগ এতদিন অন্যকে সে খুব ভালো করেই চিনেছে। লোকটা সহজে ভালোবাসার কথা স্বীকার করবে না, তাই আজ থেকেই প্রস্তুতি নিচ্ছিল কিভাবে এই কথা স্বীকার করানো যায়। কিন্তু প্রথম ধাপেই যে সফল হয়ে যাবে সে ভাবতেও পারেনি। মাঝে অবশ্যই অন্যই গায়ে হাত তোলায় খুব কষ্ট পেয়েছে সে, কিন্তু তখন এসব কষ্ট কোনো কষ্টই না, বরং সে তার অনয় ভাইকে বেশি কষ্ট দিয়েছে। আহারে, এভাবে না বললেও পারতো। একটু বেশিই বলে ফেলেছে সে। না জানি অনয় ভাইয়ের মনে ঠিক কতটা আঘাত লেগেছে। তখনই চোখ গেল পাশের টেবিলে রাখা লাল গোলাপের উপর। অনয় ভাই কতটা আগ্রহ নিয়ে তার জন্য ফুল এনেছিল, নিশ্চয়ই নিজ হাতেই তাকে ফুলগুলো দিত। আর সে কিনা কথার দ্বারা এমন আঘাত করলো। ভীষণ অনুতাপ অনুশোচনায় মেয়েটা মাথা নুয়ে বসে রইল কিছুক্ষণ। ফুলগুলোকে ছুঁতে গিয়েও ধরলো না। না, অনয় ভাইয়ের হাত থেকেই সে ফুল নিবে, এর আগে সে ফুল ধরবে না। কিন্তু অনয় ভাই তো এখন ভীষণ রেগে আছেন, যে কারণেই হোক ওনার রাগ ভাঙাতেই হবে। স্রোত দ্রুত কদমে নিচে নেমে এলো। এসে দেখলো অনয় নেই এখানে। উপরেও খুঁজলো, সেখানেও নেই। তাহলে উনি কোথায় গেল? ফারজানা বেগম সোফায় বসে একটা মোটা গল্পের বই পড়ছিলেন। স্রোত ফুফুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ফুফু, অনয় ভাই কোথায়? ফারজানা বেগম বই থেকে চোখ তুলে বললেন, ছেলেটাকে একটু আগে দেখলাম ঝড়ের গতিতে বের হয়ে গেল। আমি কতবার জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস? অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলি যে? কিন্তু একটা প্রশ্নের উত্তরও তো দিল না। এমন এক ছেলে জন্ম দিয়েছি যে নিজের মায়ের সাথে কথা কথা বলার সময় পর্যন্ত তার নেই। এতই ব্যস্ততা তার। স্রোত চিন্তায় পড়ল, অনয় ভাই রাগ করে কোথায় চলে গেলেন? এখন কি করবে সে? এদিকে ফারজানা বেগম বলেই যাচ্ছেন ছেলেকে নিয়ে। ছেলের ওনার এই করে সেই করে, কোনো কথা খোলাসা করে বলে না। আরো কত কি। মাঝে মাঝে ছেলের স্বভাবের জন্য স্বামীকেও দোষারোপ করেছেন, স্বামীও যে ওনার এমনই। এসবে স্রোতের মন নেই। এত কথা স্রোতের কানে গিয়েছে কিনা সন্দেহ। তার ভিতরটা অস্থিরতায় চৌচির হয়ে যাচ্ছে। সে জিজ্ঞাসা করলো সেভাবে, আচ্ছা ফুফু, তোমার কাছে কি অনয় ভাইয়ের অফিসের কারোর নাম্বার আছে? তাহলে ফোন করে দেখতাম উনি অফিসে গেলেন কিনা। এই ফাজিলটাকে নিয়ে এত চিন্তা করিস না তো। সে অফিসে ছাড়া আর কোথায় যাবে? নিশ্চয়ই আবার কিছুক্ষণ পর বাসায় রেখে গিয়েছিল, তার জন্য বাসায় এসে নিয়ে গেছে। আজ যে ওর কি হয়েছে কে জানে। এমন মন বলো হতো ওকে কখনো দেখিনি। সুদ কি করে বোঝাবে অনয় ভাই বাসায় রেখে যায়নি, বরং ওর জন্যই এত তাড়াতাড়ি করে চলে এসেছে। তার মন বলছে তার অনয় ভাই অফিসে যায়নি, কিন্তু তারপরও তো কি একটু নিশ্চিন্ত হওয়া ভালো। সে না পারতে বলে ফেলল, ফুফু, উনি আজ অফিস শেষ করে তাড়াতাড়ি চলে এসেছেন। ওনার একটা মিটিং ছিল, সেটাও ক্যান্সেল করে দিয়েছে। তাহলে এখন তো ওনার অফিসে যাওয়ার কথা না। সে কি বলিস? ও আজ এত তাড়াতাড়ি চলে আসলো? তাহলে এখন কোথায় গেল আবার? তোকে কিছু বলেনি? না ফুফু, কিছুই বলিনি দেখেই তো তোমায় জিজ্ঞাসা করলাম। সুদ চেয়েও বলতে পারছে না যে অনয়ে চলে যাওয়ার কারণ। এসব কথা কাউকে বলা যায়? স্বামী স্ত্রীর মধ্যকার দ্বন্দ্ব বাইরে প্রকাশ করা উচিত নয়, এমনটাই মনে করে সে। সে অনুরোধের ভঙ্গিতে বলল, প্রভু, একটু দেখো না তোমার ফোনে অনয় ভাইয়ের অফিসের কারোর নাম্বার আছে কিনা। ফারজানা বেগমের মুখেও এবার চিন্তার ছাপ ফুটল। অনয়কে তখন তিনি যেভাবে বের হতে দেখেছেন, মনে হয়েছে সিরিয়াস কিছু হয়েছে। এভাবে কোথায় গেলে ছেলেটা? আবার সেদিনের মতো কিছু হবে না তো? এটা ভাবতেই বয়ে ওনার বুক কেঁপে উঠল। তিনি তড়িঘড়ি করে নিজের ফোন নাম্বার খুঁজতে লাগলেন। ভাগ্যিস কিছুক্ষণ খোঁজার পরেই অন্যের পিএর নাম্বারটা পেল। সেভ করা নাম্বার। সেবার ছেলের অফিসে যাওয়ার পর বুদ্ধি করে পিএর নাম্বারটা নিয়েছিলেন তিনি। বিপদে আপদে কতই দরকার তো লাগে। এই যেমন এখন লাগছে। তিনি নাম্বারে ডায়াল করে বললেন, অনয়ের পিএর নাম্বার পেয়েছি। তুই কথা বলবি? তুইই বল। ফোন রিসিভ হয়েছে। স্রোত ফোনে কানে নিয়ে কিছু বলার আগেই ওপাশ হতে ভেসে আসলো, হ্যালো, কে বলছেন? স্রোত বলল, আমি তাসজিদ শাহরিয়ার, অনয় এর স্ত্রী বলছি। আপনার স্যার কি অফিসে গিয়েছে? ওপাশে থাকা অনয়ের পিএ উসমান থতমত খেলো। প্রথমে যেমন দাপটের সাথে কথা জিজ্ঞাসা করেছিল, এখন গলার স্বর ততটাই নমনীয় করে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন?
জি, ভালো আছি। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনার স্যার কি অফিসে গিয়েছে? না তো, স্যারের তো আজকে আর অফিসে আসার কথা না। স্যারের নাকি কি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেজন্য উনি মিটিং ক্যানসেল করে দিয়ে চলে গেছেন অনেকক্ষণ আগেই। ও, তার মানে আপনার স্যার অফিসে নেই? না ম্যাডাম, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। স্রোত কলটা কাটলো। ফারজানা বেগম উৎকণ্ঠা হয়ে জিজ্ঞাসা করলেন, কি বলল সে স্রোত? স্রোত চিন্তিত মুখে বলল, অনয় ভাই অফিসে যায়নি। তাহলে কোথায় গেল? আচ্ছা থাক, এত চিন্তার দরকার নেই। সে তো এখন ছোট বাচ্চা না। আমার অন্যই বড় হয়েছে, বিয়ে করেছে, দুদিন পর বাচ্চার বাপ হবে। এখন কি ও কোথাও গেলে এসব নিয়ে চিন্তা করা এত সাজে? ফারজানা বেগম নিজের মনকে এসব বলেই সান্ত্বনা দিলেন। হয়তো কোনো গুরুত্বপূর্ণ একটা কাজে গেছে। এত এসে পড়বে নিশ্চয়ই। তিনি আর এত চাপ নিলেন না। কিন্তু স্রোতের মনে ঘূর্ণিঝড় বইছে। সে তো জানে আসল কাহিনী। অনয় ভাই তার সাথে রাগ করে ভুলভাল কিছু করে ফেলবে না তো? না, না, এ হতে পারে না। অনয় ভাই এতটাও ইম্যাচিউর নয় যে ভুলভাল কিছু করবে। খামোখা এসব নিয়ে চিন্তা করার কোনো মানেই নেই। সে মনে মনে দোয়া করতে লাগলো যেন তার অনয় ভাই দ্রুত বাড়ি ফিরে আসে। সৈয়দ জোহরের নামাজ আদায় করে অনয় ভাইয়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করলো। তার অনয় ভাই যেন সহি সালামতে বাড়ি ফিরে আসে। সারাটা সারাটা দিন সে খেলো না। ফারজানা বেগম কত জোর করলেন, তারপরও একটা দানা অবধি মুখে খাওয়াতে পারেনি। নিজের ছেলের উপর এবার খুব রাগ হচ্ছে ওনার। যাবে ভালো কথা, একটু বলে যাবে না কোথায় যাচ্ছে? ঘরে যে বউ আছে সে চিন্তার মাথায় নেই। এবার ওনার একটু সন্দেহ হলো, আচ্ছা, ছেলে আর ছেলের বউয়ের মাঝে কি সব ঠিকঠাক আছে? কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো? কেন জানি ওনার মনে হচ্ছে সব ঠিকঠাক নেই। তিনি স্রোতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, স্রোত মা, সত্যি করে বলতো, তোদের মাঝে সব ঠিকঠাক আছে? হঠাৎ এমন প্রশ্নের স্রোত খানিকটা ঘাবড়ে গেল। বুঝতে পারল ফুফু বোধহয় কিছু টের পেয়েছে, কিন্তু তাকে যে করেই হোক বিষয়টা সামলাতে হবে। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। সে মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল, সব ঠিকঠাক আছে ফুফু। তোমার কেন মনে হচ্ছে যে সব ঠিকঠাক নেই? অনয়ের চালচলন দেখে আমার আসলে তেমনই মনে হচ্ছে। ছেলেটা তোকে কোনো কষ্ট দিচ্ছে না তো? না ফুফু, অনয় ভাই আমার খুব ভালোবাসেন। তিনি আমায় কষ্ট দিতেই পারেন না। স্রোতের এমন আত্মবিশ্বাসের সাথে কথা বলায় তিনি মুখ কষে কিছু বলতে পারলেন না। কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সব তো ঠিকই আছে। তিনিই বোধহয় একটু বেশি বেশি ভাবছেন। তারপরও তিনি বললেন, তুই কিন্তু কিছু লুকাস না স্রোত। কিছু হলে আমায় জানাবি। মনে রাখিস শুভ সবসময় তোর পাশে আছে। স্রোত মুচকি হেসে ফুফুকে জড়িয়ে ধরে বলল, জানি তো, তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটাও আমি জানি। তুমি কোনো চিন্তা করো না। কিছু হলে আমি অবশ্যই তোমাকে জানাবো। ফারজানা বেগম স্রোতের মাথায় চুমু খেয়ে বললেন, আমার সোনা মা, আচ্ছা তুই একটু রেস্ট নে এখন। সেই কখন থেকে দেখছি রুম জুড়ে পায়চারি করছিস। এত চিন্তা করতে হবে না। আজ আসর তোর বর, দেখিস কিভাবে ওকে শায়েস্তা করি। এসব বলে স্রোতের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। স্রোতের মাথা ভীষণ ব্যথা করছে। ভাবলো এই বিকেলে একটু ঘুমিয়ে নেওয়া যাক। বালিশে মাথা রাখতেই রাজ্যের ঘুম এসে ধরা দিল তার চোখে। মুহূর্তের মাঝে ঘুমের দেশে পাড়ি জমালো সে। সূর্য অস্ত গিয়ে প্রকৃতিতে বিরাজ করছে রাতের আঁধার। আকাশে জ্বলজ্বল করছে অজস্র তারার মেলা। সে তারাগুলোর দিকে একদিনে তাকিয়ে আছে স্রোত। মনে মনে বলছে, আপনি ফিরে আসুন অনয় ভাই। আমি আপনাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবো না। শুধু একটা বিষয় জানার বাকি। সেটা জানা হয়ে গেলে আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ থাকবে না। আপনি ফিরে আসুন প্লিজ। তখনই নিচ থেকে কারো কড়া কণ্ঠের আওয়াজ শোনা গেল। স্রোত দ্রুত রুমের বাইরে গিয়ে নিচে তাকাতেই দেখলো অনয় ভাই ফিরে এসেছে। ফুফু অনয় ভাইকে প্রচন্ড বকছেন নিজের খামখেয়ালিপনার জন্য। কিন্তু অনয় ভাই কথাগুলো গায়ে মাখছে না বলেই মনে হচ্ছে। সে যথাসাধ্য মাকে শান্ত করার চেষ্টা করছে। অনয়কে দেখে স্রোত স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বুকের উপর থেকে একটা ভারী পাথর সরে গেল তার। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো।
অনয়কে সিঁড়ি বেয়ে উপরে আসতে দেখে স্রোত ফের নিজের রুমে চলে যায়। অনয় রুমে প্রবেশ করতেই প্রথমে তার নজরে পড়ে স্রোতকে। সে সম্পূর্ণ না দেখার ভান করে স্রোতকে এড়িয়ে গেল। বিষয়টা স্রোত বুঝতে পারলেও তেমন মাথা ঘামালো না। অনয়ের কাছে গিয়ে বলল, আপনি কোথায় গিয়েছিলেন অনয় ভাই? এত দেরি করে ফিরলেন কেন? স্রোত খেয়াল করলো অনয়ের চোয়াল শক্ত, দু চোখ লাল হয়ে আছে। অনয় স্রোতের কথার কোনো জবাব না দিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো ফ্রেশ হওয়ার জন্য। স্রোতও পিছু পিছু যেতে যেতে বলতে লাগলো, বলুন না কোথায় গিয়েছিলেন? আপনি কিছু বলছেন না কেন? অনয় ওয়াশরুমে ঢুকে স্রোতের মুখের ওপর টাস করে দরজা লাগিয়ে দিল। লোকটা যে তার ওপর জমে থাকা রাগ দরজার উপর দেখিয়েছে, তার দরজা লাগানোর আওয়াজ শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে। স্রোতও হাল ছাড়বে না। যতক্ষণ না পর্যন্ত অনয় ভাই তার সাথে কথা বলবে, সে পিছু পিছু লেগেই থাকবে। সে সেও দেখতে চায় অনয় ভাই তার সাথে কতক্ষণ কথা না বলে থাকতে পারে। অনয় ফ্রেশ হয়ে দেখলো স্রোত বিছানায় বসে আছে। তাকে দেখতেই উঠে দাঁড়ালো মেয়েটা। কাছে আসার আগেই সে চলে গেল ব্যালকনিতে। অনয় ট্রাউজারের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি প্রকৃতিতে আদারিয়া প্রকৃতিতে। স্রোত ব্যালকনিতে উঁকি দিল, তারপর পা টিপে টিপে এসে দাঁড়ালো অনয়ের ঠিক পিছনে। সে প্রথমে কোনো প্রকার সংকোচ সংশয় দ্বিধা না করে পেছনে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল অনয়কে। মাথা টেকালো অনয়ের পিঠে। অনয় বিস্মিত হয়, আশ্চর্য হয়, কিন্তু বলে না কিছুই। অনয়ের এই বাড়ি অভিমানের স্রোতের চোখে অশ্রু জমে। সে প্রায় কাঁদতে কাঁদতে বলল, সরি অনয় ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দিন। অনয় স্বাভাবিক কণ্ঠে বলল, এখান থেকে যা স্রোত। না, আমি যাব না। আপনি যতক্ষণ না পর্যন্ত আমায় মাফ করেছেন ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। বিশ্বাস করুন, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি অনয় ভাই। কষ্ট দিতে চাসনি কিন্তু দিয়েছিস। স্রোতের কান্নার বেগ বাড়লো। অনয় রাগী স্বরে বলল, এই একদম ঘাতবি না। সরি অনয় ভাই, সরি। আমি আর কখনো আপনাকে কষ্ট দিয়ে কথা বলবো না, কখনো না। আমি তো অন্য কোনো উদ্দেশ্যে এমন কথা বলিনি। শুধু ওই শুধু কি? সুদ চুপ হয়ে গেল। অনয় সুদের হাতের বাঁধন ছাড়ালো। স্রোতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি জিজ্ঞাসা করলো, বল, কি বলতে চেয়েছিলি? থামলে কেন? স্রোত মাথা নিচু করে মিনমিন করে বলল, আমি আপনার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এমন বলেছিলাম, যাতে করে আপনি প্রচুর রেগে গিয়ে সত্যিটা বলে দেন। এই প্রসঙ্গে অনয়ের কাছ থেকে কোনো জবাব না আসা পর্যন্ত স্রোত মাথা তুলে তাকালো না। দেখলো লোকটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ নীরবতা পালনের পর অনয় বলল, তুই এখনো গর্দভই রয়ে গেলি স্রোত? স্রোত কিছু বলল না। অনয় ফুঁস করে শ্বাস ছেড়ে বলল, দুনিয়াতে তোর মতো বোকা বোধহয় আর একটাও দেখিনি। এই কদিনে আমার পরিবর্তন, আমার আচার আচরণ দেখেও যে তুই কিছুই বুঝতে পারে না, তাকে আর কিভাবে বোঝানো যায় যে আমি তাকে ভালোবাসি? সবসময় মুখের কথাই কেন শুনতে হবে স্রোত? মানুষটাকে দেখে বোঝা যায় না তার মনের কথা? আমি তো আমার আমি তো কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। স্রোত মন খারাপ করে বলল, কিন্তু মাঝে মাঝে প্রিয় মানুষটার মুখ থেকেও তো শুনতে ইচ্ছে করে যে আমি তোমায় ভালোবাসি। এই বলার মাঝেও একটা আলাদা প্রশান্তি কাজ করে। তাই আমি বুঝি তোর প্রিয় মানুষ? স্রোত চলচল চোখে মাথা উপর নিচ করলো। অনয় স্রোতের দুগালে দু হাত রেখে আঙ্গুল দ্বারা চোখের পানি মুছে দিল। বলল, কখনো কাঁদবি না স্রোত, আমি তোর কান্না সহ্য করতে পারি না। অনয় স্রোতের দুগালে ওইভাবে হাত রেখে কপালে ভালোবাসার স্পর্শ, উষ্ণ স্পর্শ দিল। সেই স্পর্শ দিল স্রোতের গালে, চোখের পাতায়। স্রোতের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, দুটো আত্মা একই সাথে গাঁথা, হৃদয় জানবে না কেন মনের কথা? অনয়ের এমন ফিস ফিস করে বলা কথায় স্রোতের শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। সে অনয়ের গলা জড়িয়ে ধরে বলল, হৃদয় জানে মনের কথা। অনয় ও স্রোত ঠিক ততক্ষণ একে অপরের দিকে জড়িয়ে ধরে রেখেছে, তা তারা নিজেরাও বলতে পারবে না। দুজনের মনের বাসনা এই মুহূর্তটুকু শেষ না হোক, অনন্তকাল তারা এইভাবে একে অপরকে জাপটে ধরে রাখুক।
স্রোত পরম যত্নে আদর মিশিয়ে আর অনয়ের প্রশান্ত বুকে, স্বামীর বুকে বোধহয় পৃথিবীর সমস্ত সুখ শান্তি গচ্ছিত আছে। এই শান্তি চিরকাল থাকুক, থাকুক আমরণ। দুজনের চোখ দুটো বন্ধ। অনয় শক্ত করে স্রোতকে দুহাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে। অশান্তির আগুন এক নিমিষেই নিভে গেছে তার। অনয় স্রোতকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, শুনলাম তুই নাকি দুপুরে খাসনি? স্রোত বুকে মাথা রেখেই বলল, না। আপনাকে কে বলল? ফুফু বলেছে? হুম, মা বলেছে। তোর না খাওয়া নিয়ে মা আমার কতগুলো কথা শোনালো। আমি নাকি দায়িত্বহীন স্বামী, স্ত্রীর প্রতি নাকি আমার কোনো দায়িত্বই নেই, আরো কত কি। আচ্ছা, একটা কথা বলতো, তুই কি মাকে জাদু করেছিস যে মা আমাকে আমার চেয়ে তোকে বেশি ভালোবাসে? আমাকে নিয়েও মা এত চিন্তা করে না যতটা তোকে নিয়ে করে। এখানে জাদু করার কিছু নেই। শুরু থেকেই তো ফুফু আমায় ভালোবাসতো। আপনি দেখেননি? ও, আপনি দেখবেনই বা কিভাবে? আমার প্রতি তো আপনার কোনো নজরই ছিল না। অনয় মুচকি হেসে বলল, আমার নজর সবসময় তোর উপরেই ছিল। শেয়ালের নজর তো সবসময় মুরগির দিকেই তাকে, তাই না? স্রোত অনয়ের বুক থেকে মাথা তুলে চোখ বড় বড় করে বলল, কি বললেন আপনি? কিছু না, চল এখন খাবি। না অনয় ভাই, আমার এখন খেতে ইচ্ছে করছে না। এখানে আরেকটু তাকি না। মার খেতে চাস? না খেয়ে খেয়ে অসুস্থ হওয়ার ইচ্ছে হয়েছে নাকি? আরেকটু পরে। কোনো পরে টরে নেই, এখনই খাবি, চল। অগত্যা স্রোতকে খাওয়ার জন্য রুমে যেতে হলো। ফারজানা বেগম ছেলের বউয়ের খাবার রহিমাকে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। ওনার শরীরটাও খারাপ লাগছিল, তাই অল্প খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিলেন। অনয়ের মায়ের মাঝে সাথে উম অনয়ের মায়ের সাথে আরেকবার দেখা করে এসেছে। মা তার উপর তখন প্রচণ্ড রেগেছিলেন। এই রাগ ভাঙলো কিনা তাই মূলত দেখতে এসেছিল সে। রাগ ভাঙাতে গিয়ে উল্টো আরো কতগুলো কথা শুনতে হলো তার। থতমত মুখে সে হাত ধুয়ে সে এসে বিছানায় বসলো। স্রোতকেও ইশারা করলো তার সামনে বসতে। স্রোত বসার পর সে প্লেটটা হাতে নিয়ে বলল, সেদিন তুই আমায় খাইয়ে দিয়েছিলি না, আজ আমি তোকে খাইয়ে দিব। সুদ কোনো দ্বিধাবোধ করল না, বরং সে বেশ খুশি হয়েছে। স্বামীর হাতে খেতে পারা সৌভাগ্যের বিষয়। কজন স্বামী যত্ন করে তাদের স্ত্রীকে খাইয়ে দেয়, সেই জায়গায় সে এই যত্নটা পাচ্ছে। তার চেয়ে খুশি আর কে হবে? অনয় ভাই ভাত মাখিয়ে তার মুখের সামনে খাবার তুলে ধরলো। স্রোত আনন্দের সাথে খাবার মুখে পুরে নিল। অন্যয় স্রোতকে খাইয়ে দেওয়ার সাথে নিজেও খাচ্ছে। খাওয়ার মাঝে স্রোত জিজ্ঞাসা করলো, ফুফুর কথা শুনে মন খারাপ করেছেন? অনয় অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই কিভাবে বুঝলি? আমি আসলে তখন ফুফুর কাছেই যাচ্ছিলাম। ফুফুর রুমের সামনে যেতেই দেখি উনি আপনার উপর চেঁচামেচি করছে। আমার মনে হলো আপনাদের ছেলের মাঝে যাওয়াটা আমার উচিত হবে না, তাই আর যাইনি। এই পর্যায়ে অনয় কিছুই বলল না। শুধু বুঝতে পারল অনয় ভাই মনে অনেক আঘাত পেয়েছে, তাই সে বলল, সরি, আমার জন্য আপনাকে কতগুলো কথা শুনতে হলো। অনয় বলল, তুই সরি বলছিস কেন? আমি মায়ের কথা শুনে মন খারাপও করিনি, কষ্টও পাইনি। আমার কাছে বরং ভালোই লাগছে এই ভেবে যে মা তোকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে। তোকে নিয়ে কতটা চিন্তা করলে আমায় এভাবে বকতে পারে। কিন্তু আমার খারাপ লাগছে এই জন্য যে আমার জন্য মা তুই কতটা চিন্তায় ছিলি, কতটা দুশ্চিন্তা করছিলি। সুদ ভীষণ অনুতাপ নিয়ে মিনমিন করে বলল, এসবও তো হয়েছে আমার জন্যই। আমি তখনও কথাগুলো না বললে তো এমন হতো না। তুই যে গাধি, তাই এসব বলেছিলি। সুদ কিছু বলল না। অনয় তাকে খাইয়ে দিতে দিতে বলল, এখন আবার তুই মন খারাপ করিস নাই তো? খবরদার মুখ মলিন করলে মার দিব। আমি তোকে সবসময় হাসি খুশি দেখতে চাই। সুতের অন্তরে প্রশান্তির হাওয়া বয়ে গেল। অজান্তে মুখে হাসি ফুটে উঠল তার। ভাবলো অনয় ভাইয়ের সাথে একটু মজা করা যাক। সে বলল, ফুফু আমায় ভালোবাসে দেখে আপনি খুশি হয়েছেন? আমি তো আরো ভেবেছিলাম আপনার মনে প্রচুর হিংসে হচ্ছে। অনয় শ্রুতের মজা বুঝতে পারলো। সেও বলল, হচ্ছে তো, হিংসা, আমার মন পড়ে যাচ্ছে। আমার মা কিনা তোর জন্য এত চিন্তা করে, এটা আমি কিভাবে সহ্য করব বল? আহারে, খুব মন পড়ছে। আসুন মনে একটু পানি ঢেলে দিই, তাহলে পোড়া বন্ধ হবে। পানি ঢালতে হবে না, তোকে একটু আদর করতে দে, তাইলেই পুড়ে যাওয়া মনে শান্তি ফিরে পাবো।
এমন কথায় লজ্জায় সুধীর মুখ লাল হয়ে গেল, অনুভূতির জোয়ারে ফুলে ফেঁপে উঠল তনুমন। সুধীর লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে অনয় বাঁকা হাসলো, ইচ্ছে করছে টুপ করে ওই লাল গাল দুটি খেয়ে ফেলতে। লজ্জা ফেলেও এত কিউট লাগে কেন এই সুদকে, এই মেয়ে, আর তাকে কিভাবে মারতে চায়। খাওয়া শেষে হাত মুখ ধুয়ে তারা রুমে আসলো, অনয় দরজা চিটকিনি তুলে দিল। সুদ সুদ বিছানা গোছাচ্ছিল আর ভাবছিল অনয় ভাইকে বিছানায় থাকার কথা বলবে কিনা, আর কতদিন সোফায় থাকবে। তারা স্বামী স্ত্রী, তখন না হয় মান অভিমান আলাদা থেকেছে, কিন্তু এখন তো উনি ভালোবাসার কথা স্বীকার করেছেন, তাহলে একসাথে থাকতে অসুবিধা কোথায়। এসব ভাবনার মাঝে দুটি বলিষ্ঠ হাত তাকে পিছন থেকে জড়িয়ে ধরে সুদের কাঁধে মাথা রেখে অনয় বলল, আজ একটু আদর করি বউ। সুদ বরফের মতো জমে গেল, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল তার দেহখানি। তখনই অনয় তাকে পাঁজকুলো করে তুলে নিল, কোলে নিয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল, তারপর এগোতে লাগলো বিছানার দিকে। এদিকে সুদ শক্ত করে অনয়ের টি শার্ট ধরে রেখেছে। কি হবে এখন, তার সাথে ভাবতে লজ্জা তার জান যায় যায় অবস্থা। উফ, লোকটার এত তাড়া কেন। পরক্ষণে ভাবলো স্বামী তো, ওনার তো পূর্ণ অধিকার আছে তার উপর। তাহলে কি আজ সেই দিন এসেছে অনয় ভাইয়ের কাছে নিজেকে সঁপে দেওয়ার? সুদ চোখ দুটো কিচে বন্ধ করে দুহাতে অনয়ের গলা জড়িয়ে ধরে রেখেছে। ভিতরে ভিতরে কেমন যেন লাগছে তার। অনয় আলতো করে সুদকে বিছানায় বসিয়ে দিল, সুদের পাশে বালিশ নিয়ে সোফার দিকে যেতে লাগলো। সুদ যেন আহাম্মক বনে গেল, সে বোকার মতো তাকিয়ে অনয়ের কার্যবিধি লক্ষ্য করছে। অনয় সোফায় বালিশ রেখে ফের সুদের কাছে এসে তার পাশে বসলো। সুদের চোখ দুটোতে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আমি তোকে ভালোবাসি স্রোত, জানিস, ভালোবাসার সাথে মিশে আছে বিশ্বাস ও সম্মান। তুই আমায় যতটুকু বিশ্বাস করিস তা বলতে পারবো না, কিন্তু আমি তোকে বিশ্বাস করি। তোর যে কোনো বিপদে তুই আমায় পাশে পাবি। তোকে অস্বস্তিতে ফেলে আমি অধিকার আদায় করতে চাই না। আমি জানি তোর মনে এখনো প্রশ্ন আছে, বাসর রাতে কেন আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। সেই প্রশ্নের উত্তর আমি এখন দিব না, সেটা তুই যেদিন নিজে অনুভব করতে পারবি সেদিনই উত্তর পাবি। যেদিন তুই আমায় পূর্ণ বিশ্বাস করতে পারবি, নিজ থেকে আমায় পেতে চাইবি, সেদিনে আমি আমার অধিকার বুঝে নিব। তুই যে পথে অস্বস্তি অনুভব করিস, সে পথে আমি কোনোদিনও পা বাড়াবো না। সুদ ভীষণ মনোযোগী শ্রোতা হয়ে অনয়ের কথাগুলো শুনেছে। অনয়ের প্রতি তার মনে সম্মান যেন বেড়ে গেল বহুগুণ। অনয় ভাই তাকে এত ভালোবাসে, তার সাথে তার মনের কথা কিভাবে বুঝে ফেললো। সত্যি বলতে সে নিজেও প্রস্তুত ছিল না এই ঘনিষ্ঠতার জন্য। তার আরো সময়ের প্রয়োজন। আর ঠিক এই বিষয়টাই তার অনয় ভাই একদম অক করে বুঝে ফেলেছে। স্রোত আবেগের আপ্লুত হয়ে অনয়কে জড়িয়ে ধরল, নিজের মাথা রাখলো তার বুকে। অনয়ও মুচকি হেসে স্রোতকে পরম যত্নে আগলে ধরল। স্রোত নিজে আবেগ প্রকাশ করলো কথায়, আমার মন বোঝার জন্য থ্যাংক ইউ অনয় ভাই, থ্যাংক ইউ। হঠাৎ অনয় স্রোতকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, কি বললি তুই? স্রোত কেমন হকচকিয়ে গেল। সে কি বলেছে? খারাপ তো কিছু বলেনি। তার মন বোঝার জন্য ধন্যবাদ জানিয়েছে। এতে করে উনি রাগ করছেন কেন? অনয় বলল, আমি তোর স্বামী, তোর সবচেয়ে আপনজন। আমার সাথে এত কিসের ফর্মালিটি? থ্যাংক ইউ বলে মানুষ ফর্মালিটির জন্য। আমার সাথে কোনো প্রকার ফর্মালিটি চলবে না। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলাম। তাহলে অন্যভাবে কর। সুদ জিজ্ঞাসা করলো, কিভাবে করব? অনয় কিছুক্ষণ চিন্তার ভান করে বলল, উম কিভাবে প্রকাশ করবি? তাই তো, কিভাবে করা যায়? উপায় পেয়েছি। আমায় আই লাভ ইউ বল, তাহলেই তোর কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। সত্যি লোকটার ধান্দাবাজি খুবই ভালো করেই বুঝতে পারলো, এই লোকটা জীবনে শুধরাবে না। সুযোগ পেলে কিভাবে তাকে লজ্জায় ফেলা যায় তার উপায় খুঁজে। সে ফুঁস করে শ্বাস ফেলে বলল, সেটা শুরুতেই বলতেই পারতেন। এত চিন্তা ভাবনার নাটক করার কি দরকার ছিল? কি ভেবেছেন আপনার মতলব আমি বুঝি না? আপনি হচ্ছেন একটা মিসকে শয়তান। অনয় ভ্রু কুঁচকে বলল, এসব কেমন বাসা স্রোত? মামা মামি তোকে এসব শিখিয়েছে? মিসকে শয়তান তো আজকাল সবাই বলে। সবাই বলে বলেই সবাই বললেই তো কেন বলতে হবে? সবার সাথে কি তোর তুলনা? আর একদিনও যে তোর মুখে এসব কথা না শুনি। আমি চাই না ভবিষ্যতে আমার সন্তান তার মায়ের মুখে এসব কথা শুনে বড় হোক।
স্রোত বিড়বিড় করে বলল, এখনই সন্তান পর্যন্ত চলে গেছে। বিড়বিড় করে বললেও অনয় স্পষ্ট শুনতে পেল। সে বলল, এখন ছাড় দিয়েছি দেখে কি পরেও দেব নাকি? এতটা ভদ্র আমি নয়। আপনি এক নাম্বারে অসভ্য। জানি। এখন কি তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করবি না? করলে কর, নাইলে আমি এখন ঘুমাতে যাব। স্রোত লজ্জা পাচ্ছে। তিনি শব্দের একটা বাক্য অথচ জিভ কষে সে বলতে পারছে না। স্রোতের দোনামোনা দেখে অনয়ের বুকের ভিতরটা কেমন কামড়ে কামড়ে ধরল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো সে। তার মানে স্রোত এখনো তাকে পরিপূর্ণ ভালোবাসতে পারেনি। নয়তো সে এখানে ভালোবাসার কথা স্বীকার করেছে। সে যেখানে ভালোবাসার কথা স্বীকার করেছে সেখানে তার স্রোত কেন বলতে পারছে না? সে স্রোতের ওপর থেকে নিজের নজর সরিয়ে দাঁড়ালো। এক পা এগুতে স্রোত বলল, আই লাভ ইউ। আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসার মানুষ। আপনাকে আপনাকে আপনার স্রোত অনেক ভালোবাসে। অনয় চমকে স্রোতের দিকে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না স্রোত এই কথা বলেছে। সে স্রোতের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে বলল, কি বললি? আরেকবার বল। আই লাভ ইউ। আরেকবার। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বলার সাথে সাথে অনয় স্রোতকে পাঁজাগুলো করে চারপাশে ঘোরাতে লাগলো। সে আজ কতটা খুশি হয়েছে তা সে বোঝাতে পারবে না। জীবনে এত খুশি সে কখনো হয়নি। তার স্রোত, তার হৃদয় হরিণী তাকে ভালোবাসি বলেছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? স্রোত কোনো রকম বলার চেষ্টা করলো, থামুন অনয় ভাই, পড়ে যাব তো। অনয় স্রোতকে নামিয়ে দিল। তার দু চোখে প্রাপ্তির আনন্দ। হঠাৎ তার মনে পড়ল সে সে যে কারণে অফিস থেকে দ্রুত চলে আসলো, এত গুরুত্বপূর্ণ একটা মিটিং ক্যান্সেল করলো, সে কাজটাই তো বাকি আছে। সে স্রোতকে বলল, বেলকনিতে আয়। স্রোত বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, হঠাৎ বেলকনিতে কেন? আপনি না ঘুমাবেন? আপনার চোখে ঘুম উড়ে গেছে। আমার চোখের ঘুম উড়ে গেছে স্রোত। তোর তোর মুখে ভালোবাসা শব্দটা আমার ঘুম কেড়ে নিয়েছে। স্রোত লাজুক ভঙ্গিতে হাসল। অনয় সেদিকে সেদিকে চেয়ে বলল, এভাবে হাসিস না। তোকে এভাবে হাসতে দেখলে আমার কিছু করে ফেলতে ইচ্ছে করে। উফ, আপনিও না। স্রোতকে লজ্জা পেতে দেখে অনয় শব্দ করে হাসল। স্রোত আকাশ সময় বিস্ময় নিয়ে সে হাসি দেখছে। কখনো এভাবে মন খুলে তার অনয় ভাইকে হাসতে দেখেনি সে। আজই প্রথম দেখলো। বোঝাই যাচ্ছে তার ওই একটা স্বীকারোক্তিতে লোকটা কতখানি খুশি হয়েছে। সুদ ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তার পেছনে পিছেই আসলো অনয়। গভীর স্বরে ডাকলো, স্রোত। অনয়ের এমন গভীর স্রোত শরীরের শিহরণ জাগায়। সে অনয়ের দিকে তাকিয়ে ফিরে বলল, জি। অনয়ের এক হাত পিছনে ছিল। সে হাত সে হাত সামনে এনে স্রোতের সামনে হাঁটু গেড়ে বসলো। তার সামনে সকালে আনা সে ফুলগুলো স্রোতের সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমার স্রোত, আমার হৃদয় হরিণী, আমার প্রিয়নীর জন্য একগুচ্ছ গোলাপ ফুল। আমি আমার এই ব্যক্তিগত নারীকে নিয়েই সারা জীবন পাড়ি দিতে চাই, একটা লম্বা সফর শেষ করতে চাই। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি শুধু তোকে চাই। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি শুধু তোকে চাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোকে চাই। তুই কি থাকবি সারা জীবন এই পুরুষটার বুকে বন্দী হয়ে? সুতের চোখ দুটো চলচল করছে। হৃদয় মাঝে প্রেমের বন্যা বইছে তার। ভালো লাগায় ভালোবাসায় সে কেমন কেই হারিয়ে ফেললো। মুখ ফুটে কথা বলতে গিয়েও বলতে পারছে না, গলায় আটকে আসছে। অনয় ব্যাকুল হয়ে সুতের জবাবের আশায় বসে আছে। লোকটাকে হতাশ করা যাবে না। সে হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে বলল, আমি থাকবো অনয় ভাই। আমি সারা জীবন আপনার বুকে বন্দী হয়েই থাকবো। আপনাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমি শুধু আপনার হয়েই থাকবো। অনয় খুশি হয়ে স্রোতকে জড়িয়ে ধরল। আচমকা স্রোতের বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মনটা কেমন অস্থির হয়ে গেল নিমেষেই। নিজের এই অনুভূতি অস্থিরতা সম্পর্কে সে বেশ ভালোভাবেই অবগত। যখনই সামনে খারাপ কিছু হওয়ার আশঙ্কা থাকে তখনই তার এমন লাগে, এমন অস্থিরতার সৃষ্টি হয়।
বাবা বাবা মারা যাওয়ার ১ মাস আগে থেকেই তার মনে এমন অস্থিরতার সৃষ্টি হয়েছিল। বারবার মনে হচ্ছিল সামনে খারাপ কিছু হবে। তাহলে হঠাৎ এমন লাগছে কেন তার? তার মানে কি সামনে খারাপ কিছু অপেক্ষা করছে? সে কি তার অনয় ভাইকে হারিয়ে ফেলবে? না, না, এমন ভাবনা ভাবলেই তো দম বন্ধ হয়ে আসে। সে বেশ শক্ত করে অনয়কে জড়িয়ে ধরল। মনে, মনে বলল, "আমি আপনাকে হারাতে দিব না অনয় ভাই।" কেটে গেছে বেশ কয়েকদিন। এর মাঝেই বাসায় ফিরে এসেছে অনয়ের বাবা আলতাফ হোসেন। এরপর থেকে সুতের কাজ হলো ফুফার পিছু, পিছু গুড় করা। ফুফার কখন কি লাগবে, কখন কি খাবে তার সব দায়িত্ব যেন তার উপরেই ন্যস্ত হয়েছে। ছোটবেলায় তাকে ফুফুর চেয়ে বেশি ফুফা আদর করত। আম্মু ছাড়া তো ডাকই দিত না। শ্রুত এক কথায় ফুফা বলতে পাগল। সকালবেলার নাস্তা শেষে আলতাফ রুমে চেয়ারে বসে নিউজ পেপার পড়ছিলেন। তখনই শ্রুত এলো এক কাপ চা নিয়ে। আলতাফের পাশে এসে বলল, "ফুফা, তোমার চা।" আলতাফ খুব খুশি হলেন, সন্তুষ্ট হলেন নিজের পুত্রবধূর উপর। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে চায়ের কাপটা নিয়ে বললেন, "আমার আম্মাজানের দেখা যায় সব মনে আছে?" সুদ ফুফার পাশে বসে মিষ্টি হেসে বলল, "মনে থাকবে না কেন? আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি। তুমি সকালের নাস্তার পর চা খেতে পছন্দ করো। এখন থেকে এই চা বানানোর দায়িত্বটা শুধুই আমার। বুঝেছো?" "আচ্ছা, আচ্ছা, আমার জন্য চা বানানোর দায়িত্বটা আমি তোকেই দিলাম।" এর মাঝেই শোনা গেল ফারজানা বেগমের কণ্ঠস্বর। "ও, এখন ছেলের বউকে পেয়ে নিজের বউকে ভুলে গেছো, তাই না? এখন সব দায়িত্ব শুধু তোমার ছেলের বউয়েরই?" আলতাফ হোসেন আলতাফ হেসে বললেন, "এখন আমার শুধু আম্মা আছে, আমার আর কাউকে প্রয়োজন নেই। মেয়ে কাছে থাকলে বাবাদের কাউকে প্রয়োজন হয় না।" ফুপার এমন কথায় সুতের মন জুড়ে এক ঝাপটা শীতল হাওয়া বহে গেল। অন্তর্পটে ভালোবাসা বাবার মুখখানি তার বুকের ভিতরটা হু হু করে উঠল। আজ তার বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। নিজের মেয়ে কতটা বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে দেখলে তিনি নিশ্চয়ই খুব অবাক হতেন আর বলতেন, আমার মেয়ে কবে এত বড় হয়ে গেল?" সুদ হতাশ ভঙ্গিতে শ্বাস ছাড়ল। ফারজানা বেগম বলল, "তাহলে আমার তো আরামই হলো। আমি সারাদিন পরে ঘুমাবো। তোমার ছেলের বউ তোমাকে রান্না করে খাওয়াবে। তা জিজ্ঞাসা করো তো তোমার আদরের ছেলের বউকে রান্না-বান্না কিছু পারে কিনা?" স্রোত মুখ ফুলিয়ে বলল, "ফুফু, তুমি কিন্তু আমায় খোঁটা দিচ্ছ। এটা ঠিক না।" আলতাবও বললেন, "পারে না তো কি হয়েছে? শিখে ফেলবে। তুমি শিখাবে ওকে কিভাবে রান্না করতে হয়।" ফারজানা বেগম দুপুরে রান্নার ব্যবস্থা করছিলেন। পাশেই কাজ করছে রহিমা। অনয় অফিসে। স্রোত রান্নাঘরে এসে ফুফুর পাশে দাঁড়িয়ে বলল, "ফুফু, আজকে আমি রান্না করব।" ফারজানা বেগম পেঁয়াজ কাটতে, কাটতে বললেন, "আরে, তখন তো আমি মজা করে ওসব বলেছি। তুই কি সিরিয়াসলি নিলি?" "আমি বুঝতে পেরেছি তো, কিন্তু আমি তো এই বাড়ির বউ। আমার দায়িত্ব আছে না?" আমি চিন্তা আমি চিন্তা করে দেখলাম বউ হিসেবে আমি কোনো দায়িত্বই পালন করছি না। এসব ভাবলে আমার নিজের কাছেই খুব লজ্জা লাগে। ওরে বাবারে! আমার লজ্জাবতী এত লজ্জা পায় কেন? শোন শ্রোত, তুই আগে আমার ভাতিজি ছিলি, এখন আমার ছেলের বউ। এ বাড়ি, এ সংসার সবই তোর। একদিন এই সংসারের দায়িত্ব তোকেই নিতে হবে। আমার তো আর ছেলেপুলে নেই যে তাদের বউ সংসারের দায়িত্ব নেবে। তোকে একাই একদিন সব সামলাতে হবে। তাই আমি যতদিন সুস্থ আছি তোকে এই সংসার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সব দিক আমিই দেখব। তোর কাজ শুধু আমার ছেলেটাকে দেখে রাখা। যেদিন থেকে আমার শরীর আর চলবে না, অসুস্থ হয়ে যাব, সেদিন থেকে তোকেই সবকিছু করতে হবে। তোকেই সব দায়িত্ব নিতে হবে। তাই এখন এসব নিয়ে এত ভাবিস না। ফুফু থাকতে তোকে কেন কাজ করতে হবে?" সুধের মন জুড়িয়ে গেল কথাগুলো শুনে। ভাগ্য করে এমন একজন ফুফু পেয়েছে, এমন একজন শাশুড়ি পেয়েছে সে। তার জন্য সে সর্বদা আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করে। সুদ তবুও বলল, "আচ্ছা, ঠিক আছে, তা বুঝলাম। কিন্তু তুমি আমায় রান্নাটা অন্তত শিখিয়ে দাও, যাতে মাঝে, মাঝে আমিও রান্না করতে পারি।" "রান্না শিখবি? আচ্ছা, তাহলে আমি যতক্ষণ রান্না করব তুই মনোযোগ দিয়ে দেখবি।" রাতের প্রহর চলছে। অনয় অফিস থেকে ফিরল মাত্রই সুদ কাপড় ভাঁজ করছিল। এর মাঝে দুটো শক্তপোক্ত হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে।
স্রোতের এখন বুঝতে অসুবিধা হয় না এই স্পর্শ কার। অনয় শক্ত করে স্রোতকে জড়িয়ে ধরল। স্রোত বলল, কখন ফিরলেন? অনয় স্রোতের চুলে নাক ঘষতে ঘষতে বলল, মাত্রই। আপনার কি এই হুটহাট জড়িয়ে ধরা ছাড়া কোনো কাজ নেই? না, কিন্তু আমার কাজ আছে। সরুন আপনি। স্বামীর কাছে থাকতে আবার কিসের কাজ? সকল কাজের ঊর্ধ্বে হলো স্বামীর সেবা যত্ন করা। তুই তো আমার কোনো সেবাই করিস না। স্রোত অন্যের কাছ থেকে নিজেকে ছাড়ালো, ওর দিকে ফিরে কোমরে হাত রেখে বলল, স্বামীজান, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? অনুগ্রহ করিয়া তা বলিয়া আমায় বাধিত করুন। অনয় ঠোঁট কামড়ে হাসলো। স্রোতের একদম কাছে গিয়ে বলল, আমি তো অসুস্থ নই যে আমার সেবা করবি। সুস্থ মানুষের সেবা একভাবেই করা যায়, আর সেটা হলো আদর। লজ্জায় স্রোতের গাল দুটো লাল হয়ে গেল। সে অনয়কে দুহাত দিয়ে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে এবং বলছে, বাইরে থেকে এসেছেন, ফ্রেশ হয়ে আসুন। শরীরে এত জীবাণু নিয়ে আমার কাছে আসবেন না। কথাটা বলতেই তার টনক নড়ল। সে কি বলে ফেলেছে? এই যে এমন কথা, অনয় ভাইকে কি রাগ করবে, কষ্ট পাবে? সে তড়িৎ গতিতে অনয়ের মুখের দিকে তাকালো, আর তাকানোর সাথে সাথেই তার ঠোঁট এসে চুমু বসালো অনয়। তারপর নিজের কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এখন তো টুটেও জীবাণু, এখন তোর টুটেও জীবাণু। সুদ বিড়বিড় করে বলল, বেটা অসভ্য, তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না সুদ। তাই আমার মতে ডিভোর্সই আমাদের জন্য বেস্ট হবে। সুদের সামনে ডিভোর্স পেপার অনয় ইতিমধ্যেই সাইন করে ফেলেছে। এখন শুধু সুদের সাইন করা বাকি। সে টলমলে চোখে অনয়ের দিকে তাকিয়ে বলল, এই আপনার ভালোবাসা অনয় ভাই? আমাকে ছাড়া আপনি থাকতে পারবেন? পারবেন ভালো থাকতে? অনয় অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এই দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়। আমি কেন তোকে ছাড়া থাকতে পারবো না? অবশ্যই পারবো। আমি 1 সপ্তাহের মাঝেই বিয়ে করছি শ্রুত। খুব শীঘ্রই তোর জায়গায় অন্য কেউ আসতে চলেছে। সে নিশ্চয়ই ওই মেহের। হ্যাঁ। মেহেরের নাম শুনতে সুধীর চোখ মুখ শক্ত হয়ে গেল। সে আর কিছু না বলে ডিভোর্স পেপারে সাইন দিয়ে দিল। অনয় পেপারটা হাতে নিয়ে সুধীর সাইন করা অংশের দিকে তাকিয়ে বলল, আজ তোর আর আমার সম্পূর্ণ বিচ্ছেদ হলো। এখন থেকে আমরা স্বামী স্ত্রী নয়। না, বলে চিৎকার করে উঠল স্রোত। তার বুক ধড়ফড় করছে, শরীর প্রচন্ড ঘামছে। এসি ছাড়া, অথচ সে তরতর করে ঘেমিয়ে চলেছে। তার চিৎকারে অনয় এক লাফে সোফা থেকে উঠে বসলো। দেখলো স্রোত বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে দ্রুত স্রোতের কাছে গিয়ে বলল, কি হয়েছে স্রোত? অনয়কে কাছে পেতে সে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলল, ওটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু এখনো তার বুকের ভিতরটা কেমন লাগছে, হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। অনয় স্রোতকে একদম বুকে মিশিয়ে ফেলে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? বল আমায়। স্রোত কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন আমায় ডিভোর্স দিয়ে ওই মেহেরকে বিয়ে করতে চান বলুন? অনয় বুঝলো এই মেয়ে দুঃস্বপ্নই দেখেছে। সে স্রোতের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এসব কি বলছিস তুই? আমি কেন তোকে রেখে মেহেরকে বিয়ে করতে যাব? তুই কারার স্বপ্ন দেখেছিস? স্রোত, শান্ত হ। না, আমি স্বপ্ন দেখেছি আপনি বলেছেন আমায় ডিভোর্স দিয়ে 1 সপ্তাহের মাঝেই মেহেরকে বিয়ে করবেন। বলুন, হঠাৎ এমন স্বপ্ন কেন দেখলাম? স্রোত, জাস্ট একটা দুঃস্বপ্ন ছিল, আর কিছুই না। আমি তোর ছিলাম, তোর আছি, তোরই থাকবো। স্রোত কিছুতেই শান্ত হতে পারছে না। সে আরো শক্ত হয়ে অনয়কে জড়িয়ে ধরল। অনয় নরম গলায় কণ্ঠে বলল, ঘুমিয়ে পড় স্রোত, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অনয় বিছানায় হেলান দিয়ে বসলো। তার পাশে স্রোত গুটিসুটি মেরে শুয়ে আছে। অনয় স্রোতের হাতে হাত রেখে বলল, তোর হাত এমন ঠান্ডা কেন? শীত করছে? দাঁড়া, কম্বল দিই। লাগবে না। আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিন, তাহলেই হবে। অনয় মুচকি হেসে বলল, আচ্ছা, ঠিক আছে। অনয় পরম যত্নে স্রোতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্রোত মনের সমস্ত অস্থিরতা দূরে রেখে অনুভব করছে তার প্রিয় অনয় ভাইয়ের স্পর্শ। এই তো এখন তার শান্তি লাগছে। এতক্ষণ যে অশান্তি ছিল, তা যেন নিমিষেই দূর হয়ে যাচ্ছে। সে আরামে আয়েসে প্রশান্তির চোখ দুটো বুঝলো। কিছুক্ষণের মাঝে সে ঘুমের দেশে তলিয়ে গেল।
অনয় চেয়ে দেখলো সুদ ঘুমিয়ে পড়েছে। সে বিছানা থেকে নেমে সুদের সামনাসামনি বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার প্রিয় নারীর মুখপানে। বিড়বিড় করে বলল, "জানি না আজকাল তোর কি হয়েছে, কেন এত দুশ্চিন্তা করিস? কিন্তু এই যে তুই আমায় এতটা ভালোবাসিস, অস্থির অস্থির হস, এ দেখেই বোঝা যায় আমি আমার ভালোবাসায় সফল।" সকাল থেকে সুদ কেমন মনমরা হয়ে ঘুরছে। এমনিতে তার মাঝে যে হাসিখুশি ভাব থাকে, উচ্ছ্বাস থাকে, সফলতা থাকে, তার কোনোটাই আজ সুদের মাঝে নেই। কেমন নিষ্প্রাণ হয়ে গেছে সে। বিষয়টা সকলের চোখেই পড়ছে। নাস্তা খেতে বসে শুরুতে আলতাফই জিজ্ঞাসা করলেন, "আমার স্রোত আম্মুর মন খারাপ কেন?" স্রোত কি বলবে বুঝতে পারছে না। একটা দুঃস্বপ্ন দেখেছে বললেই তো তার মন খারাপ। কিন্তু এই স্বপ্নের কথা সে কাউকে বলতে পারছে না। কেমন যেন জড়তা কাজ করছে। স্রোত মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, "না ফুফা, আমার মন খারাপ না তো। আমি ঠিক আছি। তোকে কেমন মনমরা লাগছে আজকে তাই জিজ্ঞাসা করলাম।" "না মানে" সুরজ কিছু বলতে যাচ্ছিল তখনই অনয় বলল, "বাবা, বাদ দাও তো। ওর এই মন খারাপ তো, এই মন ভালো। দিনে ২৪ ঘন্টার মাঝে ৪৮ বারই ওর মুড সুইং হয়। ওসব তুমি বুঝবে না।" আলতাফ হাসলেন। বললেন, "ও আচ্ছা তাই। এত মুড সুইং হওয়া তো ভালো না আম্মু। তোর যখন কোনো কিছু নিয়ে মন খারাপ হবে তখন আমার কাছে চলে আসবি। বাপ বেটি মিলে গল্প করলে মন ভালো হয়ে যাবে।" সুরজ হেসে বলল, "আচ্ছা।" স্রোত কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি অনয়ের দিকে তাকালো। এই যে এখন কিভাবে কথা ঘুরিয়ে তাকে এই প্রসঙ্গ থেকে স্বস্তি দিল। আরো অনেক ছোট ছোট বিষয়ে অনয় কিভাবে যেন তাকে বাঁচিয়ে নেয়, তার অস্বস্তি দূর করে দেয়। অনয় শ্রুতির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে, তার দৃষ্টিতে কৃতজ্ঞতা। অনয় মুচকি হেসে তাকে নাস্তা খেতে ইশারা করলো। "তোকে আমি না করেছিলাম মন খারাপ করতে?" সুদ অসহায় দৃষ্টিতে তাকালো। অনয় ফের বলল, "কতবার বলেছি যে ওটা জাস্ট একটা দুঃস্বপ্ন ছিল? তুই কেন আমার কথা শুনছিস না?" "আমি আসলে বলতে পারছি না, এতে আমার কি দোষ?" অনয় শ্বাস ছেড়ে সুদের দিকে এগিয়ে এলো। দু কাঁধে দু হাত রেখে বলল, "কবে থেকে আমায় এত ভালোবাসি ফেললি বলতো?" "জানি না।" "এখনো মন খারাপ? আচ্ছা আজ তো শুক্রবার, অফিস অফ। আজ বিকেলে তোকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আশা করি সেখানে গেলে তোর মন পুরোপুরি ভালো হয়ে যাবে।" সুদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে দেখলো, "কোথায় নিয়ে যাবেন?" "ওটা সিক্রেট, গেলেই দেখতে পাবি। জায়গাটা কি সুন্দর?" "স্রোত, স্রোত বাট তোর থেকে কম। সুন্দর বাট তোর থেকে কম।" "তোমাদের আদরের স্রোতের আজ খুব মন খারাপ, তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি।" ফারজানা বেগম শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, "আচ্ছা বাবা, সাবধানে যাস। এরপরও যদি স্রোতের মন খারাপ থাকে তখন কিন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে। আমি জানতে চাইবো কেন, কেমন জায়গায় নিয়ে গেলে যে নিজের বউয়ের মন ভালো করতে পারলি না?" হুম, বউয়ের প্রতি কত দরদ। ছেলের চেয়ে এখন যে ছেলের বউ বেশি আপন হয়ে গেছে। তখনই সুরত পাশ থেকে বলল, "দেখেছো ফুপু, তুমি যে আমায় ভালোবাসো এটা অনয় ভাই সহ্যই করতে পারে না। হিংসে করে।" অনয়ও ফট করে বলল, "তো করব না? মা তো এখন আমাকে কোনো দামই দেয় না।" ফারজানা বেগম হাসতে হাসতে বললেন, "তোরা এখন এসব বন্ধ করবি? বাচ্চাদের মতো এসব কি করছিস?" অনয় বলল, "আচ্ছা মা, আসি তাহলে। যা বাবা, সাবধানে যাস।" অনয় ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। পাশের সিটেই স্রোত, তার দৃষ্টি জানালার বাইরে। এদিকে অনয়ের দৃষ্টি বারবার স্রোতের দিকেই যাচ্ছে। মেয়েটাকে সাজলে এত সুন্দর লাগে কেন? নজর ফেরানোই কেমন দায় হয়ে যায়। এভাবে কি গাড়ি চালানো যায়? অন্যের মন চাচ্ছে এখন এক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থাকতে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সব ভুলে কেবল স্রোতের উপর মনোনিবেশ করতে। স্রোতের চুলগুলা সে সে বাঁধতে চেয়েছিল কিন্তু অনয় বাঁধতে দেয়নি। অনয় চায় বাতাসে স্রোতের চুল উড়ে তার চোখে মুখে যেন আছড়ে পড়ে, যেমনটা এখন তার তার হচ্ছে। হঠাৎ গাড়ি থামানোর স্রোতের ধ্যান ফিরে। তার মনোযোগ ততক্ষণ বাইরে ছিল। পাশে যে একজন বসে আছে তার কোনোই খেয়াল ছিল না। সে এতক্ষণ অনয়ের দিকে ফিরে বলল, "কি হলো? গাড়ি থামালেন কেন?" "তোকে এখানে একজনের কাছে বেচে দিব তাই।" ভ্রু কুঁচকে বলল, "কি বলছেন এসব?" "হ্যাঁ, ঠিক বলছি। আমি উনাকে ফোন করে রেখেছিলাম। উনি নিশ্চয়ই এতক্ষণে এসে পড়েছে। চল এখন।" "মজা করছেন না তো?" অনয় হাসল, বলল, "এতটা পথ এলি একটাবারও এই অদম্যের দিকে তাকালি না? বাইরের দৃশ্য কি আমার চেয়েও বেশি প্রিয় তোর কাছে?"
আপনি কি এখন বাইরে তাকানো দিয়েও হিংসা করছেন? অবশ্যই করছি। আমার বউ কেন আমাকে রেখে অন্যদিকে মন দিবে? আশ্চর্য! আমি কি কোনো পরপুরুষ দেখছিলাম? জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে ভালো লাগছিল তাই সেদিকে তাকিয়েছিলাম। এতে এত রিয়েক্ট করার কি আছে? তুই কোনো পরপুরুষকে দেখলে আমি তোকে শেষ করে দিতাম স্রোত। আর আমি তো কোনো রিয়েক্ট করছি না। একটু আফসোস করলাম যে বউটা একবারও আমার দিকে তাকায়নি। এবার গাড়ি থেকে নামুন ম্যাডাম, আমরা এসে পড়েছি। অনয়ী গাড়ি থেকে নেমে স্রোতের কাছে এসে গাড়ির দরজা খুলে দেয়। স্রোত নেমে জিজ্ঞাসা করে, আপনি কি এখানে আমাকে বেচে দিবেন? স্রোতের এমন প্রশ্নে অনয় হু হু করে হেসে উঠল। মেয়েটা কি মজাও বুঝে না নাকি? সে বেচে সে বেচে দিবে স্রোতকে? এটা কোনো জীবনে সম্ভব? এমন হলে তো সে নিজেই মরে যাবে। যে তার বাঁচার অবলম্বন, তাকে ছাড়া সে কিভাবে থাকবে? অনয় হাসি থামিয়ে বলল, নিজের বাঁচার অবলম্বন কি মানুষের কাছে বেচে দেওয়া যায় স্রোত? এরপর এরূপ কথায় সুদ থমকে গেল। অনয় ফের বলল, তুই আমার কাছে কি সেটা হয়তো তুই নিজেও জানিস না। শুধু এইটুকু জেনে রাখ, তোর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। সুদ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অনয়ের দিকে। এ কি সেই অনয় ভাই যাকে দেখলে মনে হতো যে ভালোবাসার কিছুই হতো উনি বুঝেন না? মানুষের মাঝে এত পরিবর্তন কিভাবে হয়? কিভাবে উনি এত ভালোবেসে ফেললো? কবে থেকে এত ভালোবাসেন? অন্যই বলল, এখানে আর দাঁড়িয়ে না থেকে চল সামনে যাই। স্রোত অনয় স্রোতের হাত ধরে নিয়ে গেল একটা নির্দিষ্ট জায়গায়। স্রোত বিস্মিত হয়ে চারপাশ দেখছে। তার দু চোখে অঢেল মুগ্ধতা। এ যেন এক পাহাড়ি জায়গায়, চারপাশে বিশাল উদ্যান, খোলা আকাশ, শু শু করে বাতাস বইছে, নীল আকাশের বাতাস বেড়ানো। পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ যেন পাহাড়ের সাথে এসে মিশেছে। বড়ই মনোরম লাগছে দেখতে। প্রকৃতিটা একদম নির্জন খোলামেলা। অনয় স্রোতের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে? সুদ অভিভূত হয়ে বলল, খুব সুন্দর। অনয় মুচকি হেসে বলল, জানিস, আমার কোনো কিছু নিয়ে মন খারাপ হয় তখন আমি এখানে আসি। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। মাঝে মাঝে আমার মাথা কাজ করে না, তখন এখানে এলে আমি ঠান্ডা মাথায় সব ভাবতে পারি, বুঝতে পারি আমার আসলে কি করতে হবে। এইটুকু বলে সে থামে। তারপর আবার বলে, সেদিন তোর সাথে রাগ করে আমি এখানেই সারাদিন ছিলাম। সুদ অবাক হয়ে তাকালো। আশ্চর্যজনক কণ্ঠে বলল, এখানেই ছিলেন? হ্যাঁ। আপনাকে কতবার কল দিলাম, ফোন বন্ধ দেখাচ্ছিল। শেষে আপনার পিএ কে ফোন করতে জানতে পেরেছে আপনি অফিসে গেলেন কিনা। আপনার জন্য কত চিন্তিত হচ্ছিল। তাই খুব চিন্তা করিস আমার জন্য? কেন, দেখে মনে হয় না? হয়, আমার জন্য তোকে চিন্তা করতে দেখতে ভালো লাগে। তুই শুধু আমার নিয়েই ভাববি। আমি আমি চাই না আমি ব্যতীত অন্য কেউ তোর চিন্তায় আসুক। অনয় স্রোত হাঁটতে হাঁটতে গল্প করছে। অনয় এবার হাঁটা থামিয়ে নিচু সবুজ গাছের উপর বসে পড়ল। স্রোতও তার পাশে বসলো। অনয় সামনে পা দুটো মিলে পেছনে পেছনে দু হাতে ভর দিয়ে বসলো। বলল, এই বলল সেভাবেই, প্রিয় জায়গায় প্রিয় নারী যখন পাশে থাকে তখন এর চেয়ে শান্তির আর কিছুই হতে পারে না। আমার মন চাচ্ছে এই মুহূর্তটা এখানেই থেমে যাক, এভাবে চলতে থাকুক অনন্তকাল। এই বলেই অনয় দুদিকে দু হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। স্রোতকে বলল, কাছে আয় স্রোত। স্রোতের খুব লজ্জা লাগছে, এভাবে খোলামেলা জায়গায় তারা এতটা কাছে থাকবে যদি কেউ এসে পড়ে। অনয় বুঝতে পারলো স্রোতের মনোভাব। সে শুয়েই থেকেই বলল, এখানে কেউ আসবে না। স্রোত এবার নিজের ভিতরকার সমস্ত লজ্জা জড়তা জড়িয়ে মাথা রাখলো অনয়ের বুকের ঠিক বাম পাশে। মাথা রাখতেই অনয় শক্ত করে এক হাতে জড়িয়ে ধরল তাকে। এভাবে কেটে গেল কিছুক্ষণ। দুজনের যেন অনুভব করছে দুজনকে। দুজনেই অনুভব করছে একরাশ প্রশান্তি, ভালোবাসা নামক এক মিষ্টি অনুভূতি। অনয় স্রোতকে একদম শেষ প্রান্তে নিয়ে এলো। এখানে রয়েছে বিশাল এক নদী। নদীর পানি রোদে আলোতে চিকমিক করছে। অনয় ও স্রোত ঘাটের শেষ সিঁড়িতে এসে পানিতে পা ডুবিয়ে বসলো। স্রোত তার মাথা অনয়ের কাঁধে রাখলো। বলল, আমাকে না প্রায় এখানে নিয়ে আসবেন। কেন, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? খুব পছন্দ হয়েছে। এত সুন্দর শান্তিময় জায়গা দেখলে মন জুড়িয়ে যায়। আমার মন এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে। যাক, তোর মন ভালো করতে সফল হলাম।
বিকাল পেরিয়ে সন্ধ্যার আগমন ঘটেছে। অন্যয় স্রোত অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফেরার পথ ধরেছে। গাড়ি চলছে দ্রুত বেগে। হঠাৎ স্রোত বলে উঠল, এই এই, গাড়ি থামান। অনয় গাড়ি থামিয়ে বলল, কি হয়েছে? রাস্তার পাশে একটা চায়ের দোকান। স্রোত বলতে ইতস্তত বোধ করলো, তবুও সাহস করে বলে ফেললো, ওই যে চায়ের দোকান, চলুন না একসাথে চা খাই। এই কারণে আমি আরো ভেবেছিলাম কি না কি হয়েছে। আপনার সাথে এভাবে চা খাওয়ার আমার খুব ইচ্ছে। ওকে ম্যাডাম, এই অন্যায় আপনার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবে না। চলুন। অনয় রাস্তার সাইডে গাড়ি পার করে সুদকে নিয়ে চলে গেল চায়ের দোকানে। সেখানে আপাতত একজন বৃদ্ধ ব্যতীত কেউই নেই। যাক, ভালোই হলো, আর কোনো পুরুষ নেই, না হলে অনয় জীবনে সুদকে নিয়ে আসতো না। অনয় দু কাপ চায়ের কথা বলে বেঞ্চে এসে সুদের পাশে বসলো। অল্প কিছুক্ষণের মাঝেই সামনে গরম চা দোয়া দোয়া ওঠা চা হাজির হয়। সুদ চায়ের কাপে সবে চুমুক দিয়েছে। এর মাঝে শোনা গেল একটা বহু পরিচিত কণ্ঠস্বর, আরে স্রোত, তুই এখানে? সুদ চমকে মাথা তুলে তাকলো। তার সামনে দাঁড়িয়ে আছে অর্ক। অর্ক বলল, কেমন আছিস স্রোত? স্রোত আর চোখে পাশে বসা অনয়ের দিকে তাকালো। অনের চোখ মুখ স্বাভাবিক, সে নির্বিকার ভঙ্গিতে চায়ের কাপে চুমুক বসাচ্ছে। স্রোত কোনো রকমে বলল, এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আরে অনয় ভাইও এসেছে দেখা যায়। অনয় শান্ত কণ্ঠে জবাব দিল, তুমি কি আমার জায়গায় অন্য কাউকে আশা করেছিলে? না না, তেমনটা বলিনি, মানে হঠাৎ আপনাদের দুজনকে দেখে অবাকই হলাম। এই বলে অর্ক তাদের সামনাসামনি বেঞ্চে বসলো। অনয় অর্ককে পুরোপুরি উপেক্ষা করে সুদের সাথে কথা বলছে। সুদ অর্কের সাথে কথা বলতে চাইলেও অনয়ের কারণে পারছে না। এদিকে অর্ক গম্ভীর মুখে তাকিয়ে আছে দুজনের দিকে। এই যে সুদ অনয়ের সাথে হেসে হেসে কথা বলছে, তার কেন জানি সহ্যই হচ্ছে না। সে কিছুটাই ক্ষুধান্বিত দৃষ্টিতে তাকালো তাদের দিকে। তার মানে কি স্রোত তার ফুফাতো ভাইয়ের সাথে হ্যাপি? কিন্তু কিভাবে? এরকম গম্ভীর রগচাটা মানুষের সাথে স্রোত কিভাবে সংসার করতে পারে? এর ভাব দেখলেই তো গা জ্বলে যায় তার। না, সে আর সহ্য করতে পারছে না। স্রোতকে ভুলে থাকার অনেক কষ্ট করেছে সে, কিন্তু ভুলতে পারছে না। এবার তারই কিছু করতে হবে। এসব ভেবে ভেবে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে পৈশাসিক হাসি। এই স্রোত, তোর ফোনের কি হয়েছে রে? তোকে কয়দিন কল দিলাম, ফোন খালি বন্ধ দেখায়। সিম চেঞ্জ করেছিস নাকি? অর্কের কথায় সুদ কেমন চুপসে গেল। সেও বলতে পারল না, উম, সে বলতে পারল না যে হ্যাঁ, তার এখন নতুন ফোন, তার এখন নতুন ফোন, নতুন সিম। কারণ অনয় ভাইয়ের নিষেধ, এই ফোনে যেন অর্কের নাম্বার না থাকে। সে কিভাবে বলবে এখন? সে অসহায় চোখে অনয়ের দিকে তাকালো। অনয়ের চা খাওয়া শেষ। সে চায়ের কাপটা রেখে বলল, হ্যাঁ স্রোত, সিম চেঞ্জ করেছে। কিন্তু কেন? তার জবাব তোমাকে কেন দিতে হবে? না মানে, আগে তো ওর সাথে ফোনে কথা হতো, ওর খোঁজখবর নিতে পারতাম। এখন তো ওর সাথে যোগাযোগই করতে পারি না। এত যোগাযোগ করার কি দরকার? সুদের খোঁজখবর রাখার মানুষ বহু আছে। দেখুন ভাই, আপনি কিন্তু সুদের সাথে আমার বন্ধুত্ব নষ্ট করতে চাচ্ছেন। এটা কিন্তু ঠিক না। অনয় কেমন ঠান্ডা চোখে চেয়ে হাসলো। বলল, শুধুই বন্ধুত্ব? এরূপ প্রশ্নে অর্ক থতমত খেল। বেশ ঘাবড়ে গিয়ে বলল, মানে কি বলতে চাচ্ছেন? সেটা তুমি ভালোভাবেই জানো অর্ক। অর্ক মাথাটা একটু নিচু করে এদিক ওদিক তাকালো। এই বাবলাটা আবার সব বুঝে গেল নাকি? না না, কিভাবে বুঝবে? যেখানে শ্রুতি এখনো পর্যন্ত ওর মনের খবর টের পায়নি, সেখানে উনি কিভাবে টের পাবে? তার এখন ঘাবড়ে গেলে চলবে না, স্বাভাবিক থাকতে হবে। সে মাথা তুলে স্রোতের দিকে তাকিয়ে বলল, তোর ফোন নাম্বারটা দে তোর স্রোত, মাঝে মাঝে ফোন করে একটু কথা বলা যাবে। সুদের সাহসই কুলাচ্ছে না ওর নাম্বার দিতে। সে কিভাবে বুঝতেও পারছে না। সে কি সে কি করবে বুঝতেও পারছে না। তখনই অনয় গম্ভীর কণ্ঠে বলল, আমার দৃষ্টিতে তুমি স্রোতের একজন পরপুরুষ। কোনো পরপুরুষের ফোন নাম্বার আমার বউয়ের ফোনে থাকুক, সেটা আমি চাই না। অর্ক কিছু বলতে যাবে তার আগেই অনয় বলল, ব্যাস, এই বিষয়ে আমি আর কোনো কথা কিংবা কোনো যুক্তিতর্ক শুনতে চাই না। তারপর সুদের দিকে তাকিয়ে বলল, আমাদের এখানে যাওয়ার সময় হয়েছে। অতঃপর চায়ের বিল মিটিয়ে তারা বাড়ির পথ ধরল। অর্ক এখনো বসে আছে একই জায়গায়। সে কটমট করে ভাবছে, ছোট থেকে সুদের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক। সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপান্তর হয়েছে সে বুঝতেও পারেনি। সুদ সবসময় তাকে বন্ধুর চোখে দেখলেও সে কখনো সুদকে বন্ধুর চোখে দেখেনি। নিজের বউ রূপে কল্পনা করেছে সে, কিন্তু বোকা সুদ কখনো তার মনের অনুভূতি বুঝতে পারেনি।
সে তো ঠিক করেই রেখেছিল উপযুক্ত সময় এলে সে সুদকে তার মনের কথা জানাবে। কিন্তু হঠাৎ একদিন সব কেন এলোমেলো হয়ে গেল। নারায়ণগঞ্জ কালার বাড়ি ঘুরতে যাওয়াটাই কাল হলো ওর জন্য। এর মাঝেই হুট করে সুদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েও হয়ে গেল। সুদ অবশ্য তাকে ফোন করে বলেছে তার বিয়েতে উপস্থিত থাকতে। তখন সে চেয়েও বলতে পারেনি তার মনের কথা। সাহস করে বলতে পারেনি, "তুই এই বিয়ে করিস না, আমি তোকে ভালোবাসি।" সে ঝামেলার অজুহাত দিয়ে সুদের বিয়েতে ইচ্ছে করেই আসেনি। এসেও বা কি হতো? যেখানে বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে সেখানে তার যাওয়াই বা কি কি হতো? আরো জানতে পারলেও না হয় সে কিছু একটা করত। যেখানে সে ছোট থেকে স্রোতকে ভালোবেসে এসেছে সেখানে কোত্থেকে এই ফুফাতো ভাই এসে ওর স্রোতকে কেড়ে নিল। আবার তাকে কিনা এখন বলছে সে সুদের জন্য পরপুরুষ। এটা সে কিভাবে সহ্য করবে? শুরুতে সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল, ধরেই নিয়েছিল সুদ ওর কপালে নেই। কিন্তু এই যে এতদিন কাটলো একটা দিনের জন্য সে সুদকে বলতে পারেনি, বরং আরো বেশি করে মনে পড়েছিল। তাই সে সিদ্ধান্ত নিয়েছে নিজের নিজের জিনিস যেভাবেই হোক আদায় করেই ছাড়বে। আচানক একটা মেয়েলি কণ্ঠে অর্ক ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। "খুব জ্বলছে তাই না অর্ক সাহেব?" অর্ক চমকে তাকালো পাশে, দেখলো একজন অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে। ভূষণে তার বেশ জমকালো ভাব। সে বলল, "কে আপনি? আমায় আপনি আমায় আপনি পরেও চিনতে পারবেন। তার আগে বলুন, খুব জ্বলছে?" আমি কেন অপরিচিত মেয়ের সাথে কথা বলতে আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। বাহ! বেশ লয়াল মানুষ আপনি। ঠিক আছে, আমি পরিচয় দিচ্ছি। আমি ফারিস্তা মেহনাজ মেহের। কী জন্য এসেছেন? আপনাকে সাহায্য করতে। মানে? মানেটা খুব সহজ। আপনি স্রোতকে ভালোবাসেন আর আমি ভালোবাসি অনয়কে। আমরা দুজন চাইলেই এক হয়ে ওদের আলাদা করে দিতে পারি। এমন কথায় অর্ক দ্রুত গতিতে উঠে দাঁড়ালো। আশ্চর্য হয়ে বলল, "আপনি সত্যি বলছেন?" "জি, দূর থেকে আপনাদের দেখছিলাম। আপনার ভেতরটা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তা বুঝতে আমার বেশ বেশি বেগ পেতে হয়নি। কিন্তু আপনি আমায় কিভাবে সাহায্য করবেন?" "বলছি। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার আপনার আমায় স্রোতের ফোন নাম্বার এনে দিতে হবে।" অর্ক দাঁতে দাঁত চেপে বলল, "চেয়েছিলাম তো। ওর ওই বদমাস স্বামীটার জন্যই চেয়েও পাইনি। ওর কাছ থেকে কেন আনতে হবে? আপনি চাইলে অন্যভাবে জোগাড় করতে পারেন।" "কিভাবে?" "সুধের মায়ের কাছ থেকে আনতে পারবেন। আপনি যেহেতু সুধের ছোটবেলার বন্ধু সেহেতু ওর মায়ের সাথে আপনার ভালো সম্পর্ক থাকার কথা। আর সত্য অবশ্যই ওই দিনে ওর মায়ের সাথে ফোনে কথা করেছে যোগাযোগ করেছে। ওর মায়ের কাছে অবশ্যই নাম্বার থাকবে। আপনি জাস্ট বন্ধু হিসেবে নাম্বারটা আনবেন। বুঝেছেন? একটু ব্রেইন খাটিয়ে চলতে শিখুন অর্ক সাহেব। তাহলেই না নিজের জিনিস নিজের কপালে পাবেন।" অর্ক ভেবে দেখল বুদ্ধি খারাপ না। মেয়েটার মাথায় ভালোই বুদ্ধি আছে। এ তো দেখা যায় জল না চাইতেই বৃষ্টির মতো। এবার এই মেয়েটার সাথে এক হয়েই সে তার কার্যকলাপ শুরু করবে। সুদকে পাওয়াটাই এখন তার কাছে মুখ্য বিষয়। কিভাবে পেল, কি উপায়ে পেল তা নিয়ে সে ভাবতে চায় না, ভাববেও না। মেহের অর্কের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, "তাহলে আজকে থেকে আমরা এক হয়ে কাজ করব। কি বলেন?" অর্ক মুচকি হেসে হাত মিলিয়ে বলল, "অবশ্যই।" মেহের মনে মনে বলল, "মিস্টার তাহজিদ শাহরিয়ার অন্যয়। এবার কিভাবে এবার দেখবেন কিভাবে আপনার থেকে সুদকে আলাদা করি। তারপর আপনি সুদের জন্য ছটফট করতে করতে মরবেন আর আমি সেটা মন ভরে উপভোগ করব। আপনি অর্কের সাথে একটু বেশি করেন।" সুদের এমন কথায় অনয়ের রাগের পরিমাণ বাড়ল। রাগটা নিয়ন্ত্রণ করে সে বলল, "ও সিরিয়াসলি? আমি বেশি করছি?" "তা তো করছেনই। আপনিই বলুন, ওকে আমার নাম্বার দিলে কি এমন হতো? ওর সাথে তো জাস্ট আমার বন্ধুত্বের সম্পর্ক। বন্ধু হয়ে বন্ধুর খোঁজখবর রাখাটা কি স্বাভাবিক না? যা জানিস না তা নিয়ে কথা বলিস না। খুব রাগ হয় আমার।" "কি জানি না আমি? কিছু না।" সুদ জেদ ধরে বলল, "না, আপনাকে আজ বলতে হবে কি জানি না আমি। সবসময় কিছু জিজ্ঞাসা করলেই আপনি এড়িয়ে যান। কেন সব খুলে বলেন না? কি সমস্যা? আমাকে কি সব বলা যায় না? যদি আমায় কিছু বলতেই না পারেন তাহলে আপনি কিসের ভালোবাসাটা বাসেন আমায়? খবরদার আমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন তুলবি না।
কেন তুলব না? আপনি হয়তো আমাকে আমাকে এখনো ভালোই বাসতে পারেননি, যার জন্য আমায় কিছু খোলাসা করে বলেন না। স্রোত অনয় স্রোতের দিকে একদৃষ্টি তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ফুস করে শ্বাস ছেড়ে বলল, "অর্ক তোকে ভালোবাসে।" কথাটা কর্ণপাত হতেই স্রোতের মাথায় যেন বাজ পড়ল। বিস্ময়, অবিশ্বাস, বিহ্বলতা নিয়ে তাকিয়ে থাকলো সে। অনয় স্রোতের চোখের ভাষা নিমেষেই বুঝে ফেলল। স্রোতের দিকে একটু এগিয়ে বলল, "আমি জানতাম তুই বিশ্বাস করবি না, এইজন্যই বলতে চাইনি। আপনার কোথাও ভুল হচ্ছে, এমনটা হতে পারে না। ও আমায় ভালোবাসলে আমি টের পেতাম না? তোর মতো গর্দভ কিভাবে টের পাবে? আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করা আর না করা তোর ব্যাপার। তাই তাই বলে সত্য তো আর বদলে যাবে না। এটা কিভাবে সম্ভব? অর্ক তো আমায় বলেওনি কখনো। সে বলার আগেই আমি তোকে আমার করে নিয়েছি।" শ্রুতের এবার মনে পড়ল, অর্ক সবসময় বলতো সে একজনকে ভালোবাসে। তাকে সে মনের কথা বলতে চায়, কিন্তু বলতে পারে না। ওর বিয়ের পরও তো বলেছিল যে মেয়েটাকে ভালোবাসি বলার আগেই সে অন্য কারো হয়ে গেছে। তার মানে কি ওই মেয়েটা সেই ছিল? তার কেন জানি বিশ্বাসই হচ্ছে না, আবার অন্যয় ভাইকেও অবিশ্বাস করতে পারছে না। এক দোটানার মাঝে পড়ে গেল সে। তখনই অন্যয় ওর দুখাতে হাত রেখে বলল, "আমায় বিশ্বাস করিস না? আমি কখনো মিথ্যা বলি? অর্ক তোকে সত্যিই ভালোবাসে। আর ঠিক এখানটাই আমার সমস্যা। ও কেন আমার বউয়ের প্রতি নজর দেবে? তুই শুধু আমার। আমি ব্যতীত তুই কারো হতে পারবি না, আমি হতে দেব না।" সুদ কেমন মনমরা হয়ে বলল, "কিন্তু এত বছরে আমি এক মুহূর্তের জন্য টের পেলাম না। ওই যে বললাম না, তুই তো গর্দভ, তাই টের পাসনি। আমাকে আপনি আর কত গর্দভ বলবেন? আমি যখন গর্দভই তাহলে আমায় বিয়ে করলেন কেন? একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করতেন।" অন্যয় মুচকি হেসে বলল, "আমার যে এই গর্দভটা কি প্রয়োজন?" অর্ক সুদের নাম্বার পেয়েছে। সেই থেকে সে মহাখুশি, আনন্দে তার স্বর তোর সইছে না। সে মেহের তাকে দেখা করতে বলেছিল, তাই সে মেহেরের সাথে দেখা করতে এসেছে। আগেই এত খুশি হবেন না। আগে আমরা সাকসেসফুল কাজটা করি, তারপর খুশি হয়েন। মেহেরের কথায় অর্ক বলল, "শুনুন, আমি সুতের নাম্বার পেয়ে গেছি। এখন কাজ হোক আর না হোক আমার তাতে কিছু যায় আসে না। আমি নিজেই এখন সব করতে পারবো। আপনি তো বড্ড স্বার্থপর মানুষ। আমার বুদ্ধিতে স্রোতের নাম্বার পেলেন, এখন বলছেন আপনি নিজেই সব করবেন। তার মানে এখন আমার আর আমাকে আর প্রয়োজন নেই?" অর্ক এবার সতর্ক চোখে চেয়ে বলল, "তার আগে আপনি বলুন, আপনি যা বলছেন তা সত্যি তো? আমার কেন জানি মনে হচ্ছে আপনি একটা ফ্রড মহিলা। একমাত্র স্রোতের নাম্বার পাওয়ার জন্য আমায় ইউজ করেছেন।" রাগে মেহেরের গা জ্বলছে। লোকটা আসলেই একটা বলদ। কি থেকে কি বানিয়ে ফেললো তার কোনো কিছুরই ঠিক নেই। এইজন্য তো চোখের সামনে আরেক লোক এসে তার ভালোবাসাকে নিজের ঘরে নিয়ে চলে গেছে, অথচ সে কিছুই করতে পারেনি। মেহের জোরে নিঃশ্বাস নিয়ে বলল, "আপনি আমায় বিশ্বাস করতে পারেন? বিশ্বাস করতে পারছেন না তাই তো? ঠিক আছে। আপনাকে একটা জিনিস দেখাই।" এই বলে মেহের তার ফোন থেকে সেই ছবি বের করে, যেটা সে শ্রুতকে দেখিয়েছিল। অর্ক ছবিটা দেখে এবার পুরোপুরি বিশ্বাস করে ফেলল যে মেয়েটা সত্যিই বলছে। মেহের মনে মনে বলল, "সাধে কি আর বলদ বলি? না হলে যেখানে অন্যয় স্যার মুহূর্তেই বুঝে ফেলেছিল এটা এডিট করা ছবি, সেখানে এই বলদ কিছুই। তাগ্যে এত করে তারই সুবিধা হয়েছে। সে এবার নিশ্চিন্তে কাজ করতে পারবে।" মেহের এবার তার সাথে প্ল্যান নিয়ে আলোচনা করল। সবটা শুনে অর্কের মুখে ফুটে ওঠে মূল্যবান কিছু পাওয়ার হাসি। সে প্রশংসায় সুরে বলল, "মানতেই হবে আপনার মাথায় বুদ্ধি আছে।" মেহের অহংকারের সাথে হাসে, বলে, "দেখতে হবে না মেয়েটা দেখতে হবে না মেহেরটা আসলে কে?" কয়েকদিন পর বিকেলবেলা স্রোত ল্যাপটপে মুভি দেখছে। ল্যাপটপ গতকাল অনয় তাকে কিনে দিয়েছে। এমন সময় তার ফোন বেজে ওঠে। ল্যাপটপের স্ক্রিনে তখন মুভির একটা ইন্টারেস্টিং পার্ট দেখাচ্ছিল। তাই এই মুহূর্তে ফোন বেজে ওঠায় সে মহা বিরক্ত। তবুও সে ফোন হাতে নিল। দেখলো একটা আননোন নাম্বার। সে আর সে সে আর রিসিভ করলো না। কিছুক্ষণ পর ফের বাজতে লাগলো। সুদের বিরক্তির ভাব তুঙ্গে। মহা জ্বালা তো, কে এত ফোন করছে? সে কল রিসিভ করে কানে ধরতেই ভেসে আসলো অর্কের কণ্ঠস্বর। "কেমন আছিস রোদ?"
স্রোত আশ্চর্য হয়ে গেল। এটা তো অর্কের কণ্ঠস্বর। অর্ক তার নাম্বার কোথায় পেল? সে অর্কের প্রশ্নের জবাব না দিয়ে বলল, অর্ক, তুই আমার নাম্বার কোথায় পেলি? পেয়েছি কোনো এক জায়গায়। না, বল কোথায় পেয়েছিস? তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি ফোন করতে কি তুই বিরক্ত হয়েছিস? আমি বিরক্ত হব কেন? আমি তোকে যা জিজ্ঞাসা করলাম তার উত্তর দে। আচ্ছা, সেসব পরে বলবো। এখন শোন না, আমি না একটা বিপদে পড়েছি। তুই কি আমায় একটু হেল্প করতে পারবি? কি হয়েছে? আমি না এই বিষয়টা নিয়ে তোর সাথে সরাসরি কথা বলতে চাচ্ছিলাম। ফোনে কি আর সবকিছু এত খোলাসা করে বলা যায়? তুই কি এখন আমার সাথে একটু দেখা করতে পারবি? দেখ, চাইলে তো আর চাইলেই তো আর দেখা করা যায় না। আমার অন্নই ভাইয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে। উনি যদি রাজি হয় তাহলে দেখা করতে পারবো। তোর স্বামী তো আমায় দু চোখেই সহ্য করতে পারে না। আমার তো আমার তো মনে হয় উনি জীবনেও রাজি হবে না। আচ্ছা, উনাকে আর বলার দরকার কি? তুই এসে পড়। বেশিক্ষণ দেরি করব না। একটু আলাপ আলোচনা করেই চলে যাব। সুতের মন সায় দিচ্ছে না। তার উপর সেদিন অনয় বাইরে বলেছে অর্ক তাকে ভালোবাসে। সে যদিও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি সে প্রশ্ন করবে? না থাক, কিন্তু অনয় ভাইয়ের অনুমতি ছাড়া সে যেতে পারবে না। অর্ক যতই তার বন্ধু হোক, স্বামীর অনুপস্থিতিতে সে যেতে পারবে না। সে বলল, দেখ অর্ক, অনয় ভাই আমার স্বামী। স্বামীর অনুমতি ছাড়া আমি কিভাবে তোর সাথে দেখা করব? তুই তাহলে আমায় সাহায্য করবি না? এখন নিজের বন্ধুকেও বলে গেলি? আচ্ছা, তোর কি এমন সমস্যা হয়েছে যে সরাসরি যেয়েই তোর সাথে কথা বলতে হবে? একটা বড় ধরনের বিপদে পড়েছি দেখেই তো তোকে ফোন করলাম। কারণ আমার জানা মতে বন্ধুই বন্ধুর বিপদে সাহায্য করে। আচ্ছা থাক, তোকে আসতে হবে না। বিপদে পড়লেই মানুষ চেনা যায়। দেখ, তুই শুধু রাগ করছিস। আমার অবস্থা বুঝতে চাচ্ছিস না। আচ্ছা, আমি অনয় ভাইয়ের সাথে ফোনে কথা বলে দেখি উনি কি বলে। তুই ভালো করে জানিস তোর স্বামী জীবনে রাজি হবে না। আচ্ছা, আমি বললাম তো তোকে সাহায্য করতে হবে না। শুধু শুধু কেন এখন সাহায্য করার নাটক করছিস? কি, আমি নাটক করছি? তুই আমায় এটা বলতে পারলি অর্ক? হ্যাঁ, পারলাম। কারণ দুঃসময়ে বন্ধুও কোনো উপকারে আসে না। আমায় মানুষ চিনতে সাহায্য করলি স্রোত। এজন্য তোকে ধন্যবাদ দিলাম। স্রোত পড়ল মহাবিপাকে। অর্ক তো এমনভাবে কথা বলছে যে সত্যিই বড় ধরনের কোনো বিপদে পড়েছে। হয়তো সত্যি হতেও পারে। কিন্তু সে অনয়ের অনুমতি ছাড়া কিভাবে যাবে? আবার বললেও তাকে তাকে যেতে দেবে না কখনোই। এটা সেও ভালো করেই জানে। তাহলে কি করা যাবে? আচ্ছা, বন্ধু যেহেতু এত বছরের বন্ধুত্ব, দেখাটা না হয় করেই আসুক। হয়তো তার দ্বারা কোনো উপকার হতে পারে। বন্ধুর বিপদে তো বন্ধুই পাশে দাঁড়াবে, তাই না? তাই সে মনস্থির করল যে সে সে অর্কের সাথে দেখা করতে। কোথায় দেখা করবে তা অর্কের কাছ থেকে জেনে সে নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছালো। সে যাওয়ার কিছুক্ষণ পরই অর্ক এসে হাজির হয় সেখানে। সুদকে দেখে সে হেসে বলল, তোকে অনেক ধন্যবাদ। এখন বল কি বলবি? এখানে বলবো? এখানে তো অনেক মানুষ। আমি চাচ্ছিলাম নিরিবিলি কোথাও কোনো এক জায়গায় গিয়ে আলোচনা করতে। তুই আমার সাথে চল। কোথায়? আরে চল না, তোকে তো আর অন্য কোথাও নিয়ে যাব না। তোর কিছু হলে তোর স্বামী আমায় মেরেই ফেলবে। অর্ক সুদকে নিয়ে নির্দিষ্ট সেই জায়গায় পৌঁছালো। সুদ চারপাশে তাকিয়ে দেখলো কেমন জলা জঙ্গলাবৃত স্থান। মাঝে এক বিশাল আকৃতির ভাঙা দালান। দেখে মনে হচ্ছে বহু বছরের পুরনো জায়গা এটা। সুদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এ কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? অর্ক পৈশাচিক হাসি দিয়ে বলল, ভিতরে চল বলছি। সুতের বুকের ভিতরটা কেমন দুক দুক করছে। তার একদমই মন সায় দিচ্ছে না ভিতরে যেতে। সে বলল, আমি ভিতরে যাব না অর্ক। তুই যা বলার এখানেই বল। তুই বই পাচ্ছিস কেন? ভিতরে গেলে দেখতে পারবি। জায়গাটা আসলে এতটাও খারাপ না। ওখানে আলাপ আলোচনা করার মতো পরিবেশ আছে। অর্ক এক প্রকার জোর জবরদস্তি করে সুদকে নিয়ে গেল ভিতরে। পিছনের ভিতরে পিছনেই ভিতরে দুজন পায়ের প্রবেশ ঘটল। দালানের সিঁড়ি বেয়ে উঠে সামনে এগোতে আচমকা অর্ক সুদকে দেওয়ালের সাথে চেপে ধরল। হিসিয়ে বলে, এবার তোকে কে বাঁচাবে? তোর অনয় ভাই? সুদ আঁতকে ওঠে। অর্কের এমন আচরণে ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে কোনো রকম বলার চেষ্টা করছে, ক ক কি করছিস তুই? ছাড় আমায়। উহ, আজ কোনো ছাড়াছাড়ি হবে না। তুই কেন আমায় ভালোবাসলি না শ্রুত? সেই শুরু থেকেই আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, একসাথে পড়েছি। তারপর তুই আমায় ভালোবাসলি না? বুঝলি না কেন? বল, কেন আমায় তুই রেখে তোর ফুফাতো ভাইকে বিয়ে করেছিস? তার মানে তুই সত্যিই আমায় ভালোবাসতি?
অনয় ভাই তাহলে ঠিকই বলেছিল। অর্কের ভ্রু কুঁচকে গেল। এই হারামিটা তাহলে সব জানে, আর সেজন্যই ওর সাথে এমন ব্যবহার করতো। খুব সহজে দুয়ে দুয়ে ছাড় মিলিয়ে ফেললো সে। জানলে জানুক, আজকের পর থেকে সে সুদকে আর পরে সুদকে পাবে না। সুদকে নিয়ে সে আজ নিখোঁজ হবে, তার আগে মূল কাজটা সারতে হবে। সুদ সর্বশক্তি দিয়ে অর্ককে সামনে থেকে সরানোর চেষ্টা করছে। নিজের উপর খুব রাগ হচ্ছে তার। কেন সে তার অনয় ভাইয়ের কথা শুনলো না? কেন যে আসতে গেল এখানে? ভয়ে তার গলা শুকিয়ে গেছে। সে মনে মনে আল্লাহর নাম জপছে। অর্ক আর শক্ত করে তাকে ধরে বলল, আমি তোকে ভালোবাসি শ্রুত, তুই আমার হয়ে যা। তোকে এই গম্ভীর লোকের সাথে সংসার করতে হবে না, বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। স্রোত চোখে চোখে ঘৃণার ছাপ ফুটে বলল, তোর মতো বন্ধু যেন আল্লাহ আমার শত্রুকেও না বানায়। তুই ছাড় আমায় অর্ক। অর্ক পিছন ফিরে কাউকে ইশারা দিল। সাথে সাথে দুটো ক্যামেরা ভিডিও অন হলো। মেহের ফিস ফিস করে তার ভাই হাবিবকে বলল, ভালো করে ভিডিও করিস ভাইয়া, যাতে স্পষ্ট দেখা যায়। হাবিবও ফিস ফিস করে বলল, তুই পরে ভালোভাবে এডিটটা করিস। কেমন ভাবে এডিট করিস যে অন্যই ছাড় সব বোঝা যায়। আরে, ছবির নিচে অ্যাপের নাম লেখাটা আমার চোখেই পড়েনি। এবার কোনো সমস্যা হবে না, কারণ ঘটনাটা সত্যি। শুধু কথাগুলো এডিট করে চেঞ্জ করতে হবে। এভাবে করতে হবে যেন সম্পূর্ণ দোষটা স্রোতের উপরে পড়ে। পরে এই ভিডিও কি করবি? ভাইরাল করবি? না, ভাইরাল করে কি করব? এটা অনয়ের স্যারকে দেখাবো, ততক্ষণে অর্ক স্রোতকে নিয়ে চলে যাবে। এদিকে অনয় স্যারও মনে করবে যে স্রোত ওনাকে ঠকিয়েছে, ফলে ভুল বুঝে কষ্ট পাবে। তোর বুদ্ধি তো দারুণ। অর্ক এক হাতে সুতের কোমরে রা অর্ক এক হাত সুতের কোমরে রাখতে গেলে সুত অর্কের অন্য হাত ধরে জোরে কামড় বসায়। ব্যথায় অর্ক দু চোখ খিচে বন্ধ করে ফেলে, ফলে সুতের হাত ছেড়ে দেয়। এই সুযোগে সুত দূরে পালাতে গেলে অর্ক ফের ওর হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। বলে, একা একাই পালিয়ে যাচ্ছিস, আমায় নিয়ে পালা। তো পালাতে হবে না, আমি তোকে নিয়ে পালিয়ে যাব। এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। ছি অর্ক, ছি! তোর এত অধঃপতন হয়েছে, তুই আমার সাথে এমন কি করছিস? ছাড় বলছি, নয়তো তোকে গাঢ়ভাবে আঘাত করতে দুবার ভাববো না। যা খুশি কর, তোকে আমি ছাড়ছি না। সুতের খুব কান্না পাচ্ছে। জীবনে তাকে এই কোন পরিস্থিতিতে এনে দাঁড় করালো? সে মনে মনে বলছে, হে আল্লাহ, রক্ষা করো আমায়। সে তরতর করে ঘামছে। মুখমণ্ডল বয়ে আতঙ্কে চাপ স্পষ্ট। নিজের আপন বন্ধুর দ্বারা এমন পরিস্থিতির শিকার হতে হবে সে কখনোই ভাবতে পারেনি। সে ছটফট করছে ছুটার জন্য, কিন্তু পারছে না। অর্ক এবার সুদের খুব কাছে আসতে চাইল। সে এক এক পা কেবল সুতের দিকে বাড়াতে অমনি পিছন থেকে কেউ তার ঘাড়ে ধরে ওদিকে ফিরালো। ওদিকে ফিরতেই অর্কের চোখ দুটো বড় বড় হয়ে যায়। ভয়ে তার সর্বাঙ্গ কেমন নেতিয়ে আসে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে অন্যয়। রাগে অন্যয়ের কপালের রগ দুটো ফুটে উঠেছে। অন্যয়কে কেমন হিংস্র বাঘের মতো লাগছে, যেন অর্ককে কাঁচা চিবিয়ে খাবে। চোখ দুটো রক্তিম। কিছু বুঝে ওঠার আগে অন্যয় সজোরে এক ঘুষি বসালো অর্কের মুখে। অর্ক ছিটকে পড়ে গেল নিচে। চোট দুটো কেটে রক্ত ঝরছে। এদিকে লুকিয়ে থাকা মেহের ও হাবিবের গলা শুকিয়ে গেছে। এমন দৃশ্য দেখে তার মাথায় ঘুরছে একটা প্রশ্নই, অনয় স্যার এখানে আসলো কিভাবে? সুদ বয়ে বয়ে অনয়ের দিকে এগিয়ে গেল। তার চোখ ভর্তি পানি। বুকের ভিতরে জমে থাকা ভয় যেন এক নিমিষেই বেরিয়ে গেল তার। সে ছুটে গিয়ে অনয়ের পিছনে দাঁড়িয়ে তার শার্টটা শক্ত করে আঁকড়ে ধরল। কাপা কণ্ঠে বলল, "আ আপনি আপনি এসেছেন অনয় ভাই? জানেন, আমার খুব ভয় লাগছিল।" অনয় চোখ দুটো বন্ধ করে শ্বাস ছাড়ল। চোখ খুলে মাথা কাঁধ বরাবর এনে বলল, "আমি থাকতে তোর কিচ্ছু হবে না। নিজের জীবন দিয়ে হলেও তোকে রক্ষা করব।" ব্যাস, এই দুটো বাক্যই সুদের মনে সাহস বাড়িয়ে দিতে সক্ষম হলো। বুকের ভিতরে জমে থাকা আতঙ্ক হাওয়া হাওয়া হয়ে গেল তার। অনয় সামনে এগিয়ে গিয়ে নিচে পড়ে থাকা অর্কের কলার ধরে উঠল। তারপর ফের এক ঘুষি বসালো তার মুখে। অনের চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। সে দাঁত চিবিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার কলেজায় হাত দেওয়ার? অর্ক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আ আপনি আমায় ভুল বুঝছেন, আমি আসলে তেমন কিছু। শাট আপ! আর একটা মিথ্যা কথা বললে তোর দাঁত ভেঙে তোর হাতে ধরিয়ে দিব। তুই নিজেও জানিস না তুই আজ কত বড় অপরাধ করেছিস। ব ভুল হয়ে গেছে। মাফ করে দিন। মাফ? তাও তোকে? তোর দিন শেষ। এবার দেখ আমি কি করি।
এই বলে সে অর্কের দিকে এক পা করে এগোতে লাগলো। নিচে ছিটকে পড়া অর্কের দু হাতে ভর দিয়ে ধীরে ধীরে পেছনে তাকে। অনয় অনয় এক টানে নিজের বেল্ট খুলে হাতে নিয়ে গোড়াতে লাগলো। স্রোত ক্রমাগত ডুব গিলল। অনয় কি করতে যাচ্ছে তা সে স্পষ্ট বুঝতে পারছে। অনয় এবার দিক বেদিক না ভেবে বেল্ট দিয়ে সজোরে আঘাত করতে থাকে অর্কের গায়ে। এই আঘাত সে নিজের শরীরের সবটুকু বল প্রয়োগ করছে। অর্কর অবস্থা নাজেহাল। অন্যয় একের পর এক বেল দিয়ে আঘাত করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সে ছেলেটা মরে যাবে। স্রোত দৌড়ে গিয়ে অনয়কে পিছন থেকে ঝাপটে ধরলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আর মারবেন না, মরে যাবে ও, মরুক। এসব জানোয়ারদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি থামুন অনয় ভাই, প্লিজ। অনয়ের হাত থামলো, বেলটা পড়ে গেল নিচে। সে নিজের থেকে স্রোতকে ছাড়িয়ে ওর দিকে ফিরে বলল, তুই এখনো ওর জন্য দয়া দেখাচ্ছিস? আমি যেভাবে মারছিলাম, আপনি যেভাবে মারছিলেন, ভয়ে পেয়ে গিয়েছিলাম, তাই আর কি। ওর তোর সাথে ও তোর সাথে কি করতে যাচ্ছিল তুই বুঝতে পারছিস? ওর সাহস কি করে হলো তোর গায়ে হাত দেওয়ার, বল। ওর সাহস কোন পর্যায়ে গেলে সে তোকে মিথ্যা বলে অপহরণের চেষ্টা করে? সে ভুলে গেছে সে কার কলেজায় হাত দিয়েছে। একে তো আমি আস্ত রাখবো না। এই বলে অনয় জোরে বেল দিয়ে ফের একটা ঘা বসালো অর্কের গায়ে। অর্ক ব্যথায় কুঁকড়ে ওঠে। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। সে আর না পেরে শেষে অনয়ের দু পা জড়িয়ে ধরলো। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আমায় মারবেন না। আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সুদকে ভালোবেসে অন্ধ হয়ে গেছিলাম। ভুল পথে পা বাড়াতেও দুবার ভাবিনি। আমি তো এসব নিজের বুদ্ধিতে করিনি, বিশ্বাস করুন। আমি তো এসব মেহেরের বুদ্ধিতে করেছি। মেহেরের বুদ্ধিতে করেছিস? অনের কথা শুনে অর্ক অবাক হয়ে গেল। আশ্চর্যের সাথে বলল, আপনি কিভাবে জানেন? অনয় হাসলো। সে হাসির সে হাসির শরীর সে হাসি শরীর হিম করে দেওয়ার মতো। ঠোঁটের কোণে সে হাসি বজায় রেখে বলল, চুরির খবর পুলিশই তো জানবে ভালোভাবে, তাই না? মেহেরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে তার বড় ভাইকে হাবিবকে বলল, ভাইয়া, এখান থেকে পালা। মেহের ও হাবিব চুপি চুপি বের হয়ে চলে যাচ্ছিল, তখনই পুলিশের দল এসে ঘেরাও দিল। একজন বলল, কোথায় পালাচ্ছিস? তোদের খুঁজতে অনেক কসরত করতে হয়েছে। যাক, আজ দুটোকে একসাথেই পেয়ে গেলাম। মেহেরের চোখ দুটো বড় হয়ে গেল। সে নিজের সে নিজের জান বাঁচাতে বলল, যা করার আমার ভাই করেছে। সে চুরি করেছে, সেদিন লোক পাঠিয়ে অনয় স্যারকে রাস্তায় হামলা করেছে। যা যা করার আমার ভাইই তো করেছে। আমি তো এসব করিনি। আপনারা কিসের ভিত্তিতে আমাকে অ্যারেস্ট করবেন? কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া পুলিশ দল কাজ করে না। আপনি যেই সকল কিছুর মূল হোতা তার প্রমাণ আছে, চলুন এবার। এই বলে তারা এই বলে তাদের একজন আসলো হ্যান্ডকাপ পরাতে। হাবিবের হাবিবের এসবে মন নেই। সে আপাতত নিজের বোনের স্বার্থপরতা দেখে অবাক হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য ভাইকে ফাঁসাতে দুবার ভাবলো না। তার বোনটা এত স্বার্থপর। অবশ্য সেও কম নয়। দুজন মিলেই তো এত কিছু করলো। মেহের ছটফট করছে ছুটার জন্য, কিন্তু তার হাত ইতিমধ্যে হ্যান্ডকাপ পরানো শেষ। অন্যয় অর্ককে ধরে এনে বলল, এই ব্লাস্টারটাকেও আপনাদের হাতে ছেড়ে দিলাম। অর্ক চলচল চোখে স্রোতের দিকে তাকিয়ে বলল, পারলে আমায় মাফ করে দিস স্রোত। স্রোত অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমার তোর মুখটা দেখতেও ইচ্ছে করছে না। বন্ধুত্বের এই প্রতিদান দিলি তুই। আমি তোর কাছ থেকে এসব আশা করিনি। দয়া করে দয়া করে হলেও মাফ করে দিস। দয়া করেই তখন অন্যই বাকি তোকে মারতে না করেছিলাম। তুই আর কথা বলিস না, চলে যা এখান থেকে। অর্ক আর কিছু বলতে পারল না। তার আগেই পুলিশ দল তাদের ধরে নিয়ে গেল। স্রোত অনয়ের দিকে তাকিয়ে বলল, তার মানে সেদিন আপনার অবস্থার জন্য মেহেরের ভাই দায়ী ছিল? হ্যাঁ, মেহেরের হাত ছিল। আচ্ছা, আপনি জানলেন কিভাবে আমি এখানে? সেদিন চা খাওয়ার সময় অর্কের হাব ভাব দেখেই বুঝতে পেরেছিলাম সে খারাপ কিছু করবে। তাই মাকে বলে রেখেছিলাম, আমি যতক্ষণ বাসায় না থাকি ততক্ষণ তোর উপর যেন কড়া নজর রাখে। তোর সকল আপডেট যেন মা আমাকে জানায়। তুই আজ মাকে বলেছিলি যে তুই তোর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিস, কিন্তু আমার জানা মতে দেখা করার মতো তোর কোনো বান্ধবীই নেই। তখনই বুঝে ফেলি তুই অর্কের সাথে দেখা করতে গেছিস।
মা আমাকে এটা জানানোর পর আমি দ্রুত বাসায় ফিরে আসি। ফেরার পথে পুলিশকেও ইনফর্ম করে রেখেছিলাম। বাসায় এসে দেখি তুই ফোন রেখে গেছিস। এই কাজটা অবশ্য তোকে খুঁজে পেতে এই কাজটা অবশ্য তোকে খুঁজে পেতে সাহায্য করেছে। তোর ফোন থেকে অর্কের নাম্বার ট্র্যাক করে এসে দেখি ওই জায়গাতেই কেউ নেই। তখন আরো সামনে এগিয়ে যেতেই এই জায়গাটা চোখে পড়ে। আমার মনে তখন হয় কেন যেন অস্থির লাগছিল। এই অস্থিরতার জন্যই এখানে আসি। আর এসে যা দেখলাম তাতে আমার মাথায় রক্ত উঠে যায়। তুই না আটকালে আজ আমি অর্ককে খুনই করে ফেলতাম। স্রোত এবার শক্ত করে অনয়কে জড়িয়ে ধরল। ফুঁফিয়ে উঠল ফের। বন্ধুকে বিশ্বাস করে ঠকে যাওয়ার ভীষণ অনুতাপ নিয়ে বলল, সরি অনয় ভাই সরি। আমি আপনাকে না জানিয়ে আপনার অনুমতি ছাড়াই অর্কের সাথে দেখা করতে এসেছিলাম। জানেন, ও আমায় বলেছিল যে ওর নাকি আমার সাহায্যের প্রয়োজন। আমি তারপরও দোটানায় ছিলাম যাবো কিনা। তখন সে আমাকে বন্ধুত্বের দোহাই দিয়ে কত কি বলতে লাগলো, যার কারণে আমার এখানে আসতে হলো। আমি কি জানতাম যে ও আমার সাথে এমন করবে? আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না, আমার ওপর রাগ করবেন না। অনয় স্রোতের মাথায় এক হাত রেখে বলল, আমি তোর ওপর রাগ করিনি। আমি জানি তুই এখানে পরিস্থিতির শিকার। আমি তোকে বিশ্বাস করি স্রোত। তোর উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি কেন রাগ করবো বোকা? আপনি সত্যিই রাগ করেননি? রাগ করলে কি আর এখানে তোর সাথে এত ভালো করে কথা বলতাম? তবে হ্যাঁ, এরপর যদি আমাকে না জানিয়ে কিছু করেছিস, তখন কিন্তু খুব রাগ করব। আমি আপনাকে রাগ করার সুযোগই দিব না। রাতের প্রহর চলছে। খাওয়া-দাওয়া শেষে সবাই যে যার রুমে এখন। সুদ কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু কেন যেন জড়তা কাজ করছে তার। অনয় বিষয়টা খেয়াল করলো। সে সুদের কাছে এসে বলল, কিছু বলবি? সুদ কিভাবে কথাটা বলবে বুঝতে পারছে না। লজ্জা লাগছে ভীষণ। তারপরও মনে সাহস জুগিয়ে লজ্জা লাজ লজ্জা দূরে রেখে বলল, আপনি চাইলে আমার সাথে এক বিছানায় থাকতে পারেন। অনয় বাঁকা হেসে বলল, কেন? আদৌ চাই বুঝি? এমন কথায় স্রোতের মুখ লাল হয়ে গেল। সে দূরে সরে গিয়ে বলল, এই জন্যই আপনাকে কিছু বলতে মন চায় না। বিয়ের পর থেকে আপনি সোফায় ঘুমাচ্ছেন, দেখতেও তো কেমন খারাপ লাগে। তাই বলেছিলাম, আর আপনার মুখের যত অসভ্য কথা। আমি মানুষটাই তো তোর কাছে অসভ্য। তাহলে আমার কথাবার্তা সভ্য হবে কেন? অসভ্য হয়েও লাভ নেই। আপনাকে ছুতে দিলে তো? কেন? তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনি কি বলেছিলেন মনে নেই? আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখনো দেননি। ও আচ্ছা, এই কারণে তাহলে? তোর প্রশ্নের উত্তর দিলে তুই আমায় আদর করতে দিবি? সে স্রোত লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। লোকটা এমন কেন? সব কথার মুখে সব কথা কি মুখ বলা যায়? অন্যই বলল, নীরবতাই সম্মতির লক্ষণ। ওকে, তাহলে আমি তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। তোর প্রশ্ন তো একটাই যে বাসর রাতে আমি কেন তোর সাথে এমন খারাপ ব্যবহার করেছিলাম, তাই না? হ্যাঁ। বিয়ের দিন আমার নজর কিন্তু তোর ওপরেই ছিল। শুরু থেকেই লক্ষ্য করেছিলাম তোর মন অনেক খারাপ। মুখে কোনো হাসি নেই। তাই মামিকে আড়ালে জিজ্ঞাসা করেছিলাম তোর মন খারাপের কারণ। তখন মামি বলল যে অর্ক না আসায় নাকি তোর মন খারাপ। ব্যাস, তখন থেকেই আমার রাগ। ওই অর্কটাকে তো আমার একদমই সহ্য হতো না। তার উপর তুই ওর জন্য মন খারাপ করেছিলি, যার জন্য আমার সমস্ত রাগ তোর উপর গিয়ে পড়ে। ভাবলাম আমি যে তোর উপর রেগে আছি সেটা বোঝার জন্য কিছু একটা করতে হবে। তাই সেই রাতে তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলাম। এর পেছনে অবশ্য আরো একটা কারণ ছিল। আমি চাইছিলাম আমি চাচ্ছিলাম তুই আমার উপর অধিকার কাটিয়ে বল যে না, আমি কেন এই রুম থেকে বের হব। এই রুম আজকে থেকে আমারও। কিন্তু তুই রুমে থেকে গেলে ঠিকই, কিন্তু অধিকার কাটিয়ে না, লোকলজ্জার বয়ে। কিন্তু কেন যে তুই সে আমার উপর অধিকার খাটাসনি স্রোত? উল্টো বলেছিলি তোর নাকি এই রুমে থাকার কোনো অধিকার নেই। স্রোত অবাক হয়ে তাকিয়ে আছে অনয়ের দিকে। এই তাহলে মূল কারণ? কিন্তু এখানে তার দোষটাই বা কি? সে কি জানতো যে তার অনয় ভাই তাকে সে ছোট থেকে ভালোবাসতো? সে বলল, শুনুন, প্রথমত আমার মন খারাপ অর্কের জন্য ছিল না। আমি আসলে এই বিয়েতে রাজি ছিলাম না। কেবলমাত্র ফুফু আর মায়ের জোরাজুরিতে রাজি হয়েছি। কারণ আমার ধারণা ছিল যে আপনি আমায় দেখতে পারেন না। কিন্তু আপনি যে আমায় সেই শুরু থেকেই ভালোবাসতেন তা কি আমি জানতাম? এখন তো জানি তো। ভালোবাসিস আমায়? আমাকে দেখে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তুই আমায় ভালোবাসিস না। কেন?
আমি আপনার সাথে কি এমন করেছি যে আপনার এমন মনে হলো? তুই সবসময় আমাকে দূরে সরিয়ে রাখিস। দূরে সরিয়ে রাখলেই আপনার থেকে দূরে থাকতে হবে? তাহলে কাছে আসতে বলছিস? এই পর্যন্ত সুদ কিছু না বললেও লাজুক ভঙ্গিতে হাসলো। অনয় দ্রুত এগিয়ে এসে সুদকে পাঁজাগুলো তুলে নিল। লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। সুদকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও সুদের ওপর আধ শোয়া হলো। সুদের গায়ে স্লাইড করতে করতে বলল, আজ তুই সম্পূর্ণরূপে আমার হবি। আমার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। সুদ কিছু বলতে যাচ্ছিল তার আগেই ওর ঠোঁটের উপর এক আঙ্গুল রেখে অনয় বলল, কোনো কথা নয়। তারপর মুহূর্তে মাঝে তারপর মুহূর্তের মাঝে সুদের অদরে নিজের অদর মিলিয়ে দিল অন্যয়। সেই স্পর্শ ছড়ালো সর্বাঙ্গে। দুটি দেহের মিলনের পাশাপাশি দুটি হৃদয়, দুটি মনেরও যেন মিলন ঘটল পূর্ণাঙ্গ রূপে। দুটি হৃদয়ের ভালোবাসা পূর্ণতা পেল আজ। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েক বছর। এর মাঝে অনয় ও স্রোতের কুল জড়িয়ে এসেছে এক কন্যা সন্তান। অনের নামের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে অন্বেষা। বয়স ৫ বছর। গুটি গুটি পায়ে সে সারা বাড়ি মাতিয়ে রাখে। ভীষণ চঞ্চল ও দুষ্টুমি এই মেয়েটার। পরিবারের সকলের চোখের মণি। সকলেই যেন তাকে চোখে হারায়। দুপুরের খাবারের সময় টেবিলে সকলে উপস্থিত থাকলেও আলতাভ নেই। এদিকে সবাই থাকলেও দাদাকে ছাড়া কোনো মতেই খাবার খাবে না অন্বেষা। শ্রুত ও ফারজানা বেগম মিলেই টেবিলে খাবার সাজাচ্ছিলেন। অন্বেষা শ্রুতকে জিজ্ঞাসা করলো, মা, দাদা কোথায়? দাদাকে দেখছি না তো। শ্রুত গোস্তের তরকারি বাটিটা টেবিলে রেখে বলল, আমিও তো দেখছি না মা, মনে হয় রুমে গেছে। তুমি গিয়ে দেখো আসো তো। ফারজানা বেগম বললেন, হ্যাঁ দাদু ভাই, যাও, গিয়ে একদম ধরে নিয়ে আসবে। আমিও তো আর উপরে যাইনি, খেয়াল করিনি তেমন। অনিশা একচোটে আলতাপের রুমে এসে থামলো। দেখলো তার দাদাভাই বিছানায় শুয়ে আছে, ঘুমাচ্ছে মনে হয়। এই দুপুরবেলা কেন ঘুমায়? বিষয়টা তার ভাবালো খুব। সে একবার ভাবলো ঘুমের মধ্যে ডাক ঠিক হবে কিনা। পরক্ষণে মনে পড়লো দাদাভাই তো খায়নি, না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। না, দাদাকে ডাকতেই হবে। সে আলতাফের কাছে গিয়ে মাথার কাছে বসে ডাকলো, দাদাভাই, ও দাদাভাই, উঠো, খাবে না? দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে তো। আলতাফ ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ওনার তাকাতেও ভীষণ কষ্ট হচ্ছে, মাথাটা কেমন ভারী হয়ে আছে। অনেশা দাদার মাথায় হাত বুলাতে বুলাতে ফের ডাকলো। এক সময় তার হাত এসে কপালে লাগলো। কপালে হাত রাখতে সে অনুভব করলো কপাল ভীষণ গরম হয়ে আছে, একদম পুড়ে যাচ্ছে যেন। সে আঁতকে উঠে বলল, এ কি দাদা ভাই, তোমার তো অনেক জ্বর, মনে হচ্ছে শরীর একদম পুড়ে যাচ্ছে। আলতাফ দৃঢ় কণ্ঠে বলল, দাদু ভাই, তোমার দাদুকে একটু ডেকে নিয়ে আসো। কবি দৃঢ়কণ্ঠে বলায় অনিশা শুনতে পায়নি। সে আবার চট করে আলতাফের রুমে থাকা ওয়াশরুমে ঢুকলো। তার মনে আছে কিছুদিন আগে তার যখন অনেক জ্বর উঠেছিল, তখন তখন মা তাকে সারা রাত জেগে জলপট্টি দিয়েছে। এখন সেও দাদাকে জলপট্টি দিবে। মা যেমন তাকে ভালোবেসে তার সেবা করেছে, তেমনি সেও এখন তার দাদাকে খুব ভালোবাসে। তাহলে সেও সেবা করবে না? কিন্তু সে কিসে কি কিন্তু সে কি করে পানি নিবে? মাকে দেখেছিল একটা বড় বাটিতে করে পানি নিয়ে এসেছিল। এখন সে তো বড় বাটি পাবে কোথায়? তার জন্য এক রান্নাঘরে গিয়ে খোঁজাখুঁজি করতে হবে। তার চেয়ে বরং এক কাজ করা যাক, এই পানি ভর্তি বালতিটাকেই রুমে নিয়ে জলপট্টি দেওয়া যাবে। বালতি রুমে আনতে বেশ বেগ পেতে কসরত পেতে হয়েছে। ধাক্কাতে আনতে হয়েছে তাকে। পথে বেশ কয়েকবার জায়গায় পানিও পড়েছে। বালতি কাঠের কাছে এনে এবার সে কাপড় খুঁজতে লাগলো। কিন্তু জলপট্টি দেওয়ার মতো কোনো কাপড় পাচ্ছে না সে। তখনই মাথায় আসলো তার, আচ্ছা, মায়ের ওড়না দিয়ে জলপট্টি দিলে কেমন হয়? ওড়না দিয়ে তো দেওয়া যায়। সে ফের একছুটে বাবা মায়ের রুমে গিয়ে সুতের একটা ওড়না নিয়ে আসলো। তারপর ওড়না ভিজিয়ে কোনোমতে জলপট্টি দিতে লাগলো। কপালে ঠান্ডা কিছু অনুভব হতে আলতাফ ফের চোখ মেলে তাকালেন। দেখলেন ওনার ছোট্ট নাতনি খুব যত্নের সাথে ওনার কপালে জলপট্টি দিচ্ছে। ওনার মন জুড়িয়ে যায় এতে। তিনি বললেন, দাদু ভাই, তুমি কষ্ট করে জলপট্টি দিচ্ছ কেন? তোমার দাদুকে বলো আসতে। কেন? দাদুর কেন আসতে হবে? আমি আছি না? আমার দাদার জন্য তার নাতনিই আছে, বুঝেছো?
আলতাফ হেসে বলল, বুঝেছি, আমার সোনা দাদু ভাই, অনেক বড় হও জীবনে। অনেকক্ষণ হয়ে গেল অন্বেষা আলতাফকে কেউ আসছে না দেখে স্রোত এলো নিজের ফুফার রুমে। এসে দৃশ্য দেখে সে থমকে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল সে। তার ছোট্ট সোনাটা কবে এত বড় হয়ে গেল! নিজের সন্তানের এমন দায়িত্বশীলতা দেখে মন জুড়িয়ে গেল তার। সে দ্রুত এক কদমে এগিয়ে এসে বলল, বাবা, আপনার কি জ্বর এসেছে? আমাদের একবার ডাকবেন না? আলতাফ বললেন তোমার শাশুড়িকে ডাকতে বলেছিলাম, কিন্তু তোমার পাকনি মেয়ের কাণ্ড দেখো, নিজে বালতি টেনে এনে আমায় জল ফুটিয়ে দিচ্ছে। সুধ হাসলো, অন্বেষাকে সরিয়ে বলল, অনেকক্ষণ তো দিলি, এবার আমি দিই, তুমি নিচে গিয়ে খেতে বসো। অন্বেষা জেদ ধরে বলল, না, আমি দাদাকে ছাড়া খাবো না। তুমি যতক্ষণ জল ফুটিয়ে দিবে ততক্ষণ আমি এখানে বসে থাকবো। আচ্ছা সোনা। অন্যই অফিস থেকে ফিরল রাত ৮টার পর। এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে এখন নিজের রুমের ল্যাপটপ নিয়ে কাজ করছে। এর মাঝে অন্বেষা ছুটে এসে অনয়ের গলা জড়িয়ে ধরলো, বলল, পাপা, আমার জন্য আজ তুমি কিছু আনোনি? অনয় ল্যাপটপটা সাইডে রেখে মেয়েকে কোলে বসে বলল, আনবো না কেন? আমার মায়ের জন্য আমি কিছু না এনে থাকতে পারি? আজ তোমার জন্য স্পেশাল কিছু এনেছি। অন্বেষা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কি এনেছো? তাড়াতাড়ি বলো পাপা। অনয় এবার সেই কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে এসে বলল, এই দেখো, তোমার পছন্দ হয়েছে? অনিশা চোখ দুটো চিকচিক করে উঠল। অনয়ের হাতে বিশাল এক টেডি বিয়ার। অনিশা অতিমাত্রায় আনন্দিত হয়ে বলল, ওয়াও, কি সুন্দর, থ্যাংক ইউ পাপা, ইউ আর ইউ আর দ্য বেস্ট। এই বলে সে অনয়ের গালে চুমু দিল। এই বলে সে অনয়ের গালে চুমু দিল। অনয়ও মেয়ের কপালে চুমু দিয়ে বলল, তোমার দাদা দাদুকে দেখাবে না মা? হ্যাঁ, অবশ্যই, আমি এক্ষুনি যাচ্ছি। অনিশা ছুটে গেল। তখনই রুমে প্রবেশ করলো স্রোত। অনয়ের কাছে এসে বলল, মেয়েকে দেখলাম টেডি বিয়ার পেয়ে সেই খুশি। হুম, ওর পছন্দের জিনিস। আমি আমার মেয়ের খুশির জন্য সব করতে পারি। আমি সবসময় ওর মুখে হাসি দেখতে চাই। এই বলে সে উঠল। স্রোতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনার জন্য গিফট আছে ম্যাডাম। স্রোত অবাক হয়ে বলল, আমার জন্য? ইয়াস। এই বলে সে স্রোতের হাত ধরে টেবিলের কাছে এনে বলল, এই দেখুন, এই অদমের গিফট পছন্দ হয়েছে? স্রোত তাকিয়ে দেখলো টেবিলের উপর এক গাদা ডায়েরি, একটার উপর একটা রাখা, পাশে কতগুলো কলম। এত ডায়েরি ডায়েরি দেখে স্রোত বিস্মিত হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, এতগুলো ডায়েরি? অনয় বলল, হুম, তোর গল্প লেখার জন্য। আমি তো অনেকদিন ধরে লেখালেখি করি না, এসবের কি প্রয়োজন ছিল? আমি চাই তুই আবার লেখালেখি কন্টিনিউ কর। তুই তোর শখের কাজ দূরে থাকবি কেন? এটা আমি চাই না। তুই একটা গল্প লিখবি আমাদের তিনজনকে নিয়ে। স্রোত হেসে বলল, আচ্ছা, সেই গল্পে আপনার গম্ভীর আনরোমান্টিক চরিত্র হিসেবে উপস্থাপন করব। কি? আমি গম্ভীর আনরোমান্টিক? একদমই তাই। আচ্ছা, তাহলে তো প্রুভ করতে হয় যে আমি আসলে কতটা রোমান্টিক। এই বলে অন্যয় দরজার ছিটকিনি দিয়ে বলল, তুলে দিল। স্রোত সেদিকে চেয়ে বলল, এই একদম কাছে আসবেন না। আমি তো আপনার সাথে মজা করেছি। অনয় সুধীর দিকে এগিয়ে আস্তে বলল, বাট আম সিরিয়াস। তারপর এক নিমেষে সুধকে কোলে তুলে নিল সে। রচিত হলো এক ভালোবাসাময় মুহূর্তের, দুটো হৃদয়ে তার কাছে আসার গল্প। এক মাঝরাত, ব্যালকনিতে অনয় স্রোতকে নিজের কোলে বসিয়ে রেখেছে। স্রোত ছোটাছুটি করছে কিন্তু অনয়ের হাতে পেরে উঠছে না। অনয় একটু রাগ হয়ে বলল, চুপ করে বসে থাক স্রোত। কি সমস্যা আপনার? তখনও আপনার অত্যাচার ঘুমোতে পারেনি, এখন আবার এসব কি ঢং শুরু করেছেন? আমার সাথে থাকতে হলে এসব ঢং সহ্য করতে হবে। তারপর কিছুক্ষণ নীরবতা। অনয় সুধের চুলে মুখ ডুবিয়ে রেখেছে। হঠাৎ সে আদুরে স্বরে ডাকলো, শ্রুত। এমন ডাকে সুধের শরীর কেঁপে উঠে সে জবাব দেয়, জি, ভালোবাসি। আমার এই শ্রুতসিনীকে ভীষণ ভালোবাসি। তোকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। দম বন্ধ হয়ে আসে। তুই আমার বড্ড শখের নারী, আমার কলিজা। কেন জানি সুধের দু চোখ অশ্রু সজল হলো। সে অনয়ের বুকে মাথা রেখে বলল, এত ভালোবাসেন কেন আমায়? ভালোবাসার কোনো কারণ হয় না। আমি তোকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি, সারা জীবন বাসবো। একটা কথা জানিস, আমাদের মনে কখনো কারো প্রতি আমাদের মনে কখনো কারো প্রতি ভালোবাসা জন্মে, তা আমরা নিজেরও টের পাই না।
সেক্ষেত্রে আমি তো ছোট ছিলাম, বুঝতে পারিনি। তখন শুধু একটাই মনে হতো যে তোর প্রতি আমার তোর প্রতি শুধু আমার অধিকার থাকবে, অন্য কেউ না। উপর তোর উপর আমার মতো অধিকার খাটাক, এটা আমি একদমই সহ্য করতে পারতাম না। তারপর যত বড় হতে লাগলাম, ততই বুঝতে পারলাম যে আমি আসলে তোকে কতটা ভালোবাসি। তুই শুধু আমার, আমি কখনো তোকে কারোর হতে দেব না। আমি অন্য কারোর হবও না। তুই যেদিন তুই যেদিন থেকে আমায় ভালোবাসতে শুরু করলি, বিশ্বাস কর আমার তখন নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল। সুদ কিছু না বলে হাসলো। অনয় সুদকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখলো। সুদ গুটিসুটি হয়ে অনয়ের বুকে লেপ্টে আছে। কাছাকাছি সংস্পর্শে দুটো হৃদয় পরম শান্তিতে অনুভব করছে। ভালোবাসা কখনো পুরনো হয় না, না বরং দিনকে দিন বৃদ্ধি পায়। সুদের প্রতিও অনয়ের ভালোবাসা বেড়েই চলেছে। এভাবেই চলতে থাকুক তাদের ভালোবাসার গল্প। প্রেমময় মুহূর্ত সমাপ্ত। হৃদয় জানিয়ে মনের কথা গল্পের শেষ অংশ। লেখনীতে মারিয়া আক্তার মাতিন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটানা ১.৫ ঘন্টা ২ ঘন্টা গল্প পড়লে অবশ্যই স্লিপ এবং টাং হইতে পারে। আমার গল্প পড়ায় ভুল হয় আমি জানি। আপনারা দয়া করে ক্ষমা করবেন। আমার কণ্ঠ ভালো না তাও জানি, কিন্তু গল্প তো ভালো। এরকম গল্প আপনারা কোত্থাও পাবেন না। এত সুন্দর, সুন্দর গল্প আপনারা কোনো চ্যানেলেই খুঁজে পাবেন না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার কণ্ঠেই গল্প আপনাকে শুনতে হবে। কিচ্ছু করার নেই। আমাদের দেখা হবে অন্য কোনো গল্পের নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।